সায়েন্স ক্লাব, জেএসটিইউ সায়েন্স ক্লাব থেকে যারা আছেন, আপনারা যারা বিতর্ক করবেন একটু হ্যান্ড রেজ করবেন। যে ৩ জন বিতর্ক করবেন আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আপনারা আছেন কিনা আমি একটু নিশ্চিত হব। আমি দেখতে পাচ্ছি ২ জন হ্যান্ড রেজ করেছে। ৩ জন। ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্স। আমরা এখন যাব হচ্ছে তরুণ কলাম লেখক ফোরাম, বর্ষমূল বিপ্লবী জেএসটিইউ তরুণ কলাম লেখক ফোরামের কাছে। যারা হচ্ছে বিতর্ক করছেন তরুণ কলাম লেখক ফোরাম থেকে তারা হ্যান্ড রেজ করবেন ৩ জন। আমি দেখতে পাচ্ছি ১ জন, ২, ৩। থ্যাংক ইউ। ওকে, ৩ জন আমরা নিশ্চিত হয়ে গেছি। তাহলে আমাদের যে বিতর্ক কার্যক্রম শুরু করতে আমাদের আর কোনো সমস্যা নেই। তো আমি আমাদের যে বিচারক মহোদয়কে অনুরোধ করব তাদের আজকের বিতর্ক শুরু করার জন্য। এক্ষেত্রে আপনাদের থেকে যদি কোনো রুলস থাকে আমাদের যারা বিতার্কিক আছেন তাদের উদ্দেশ্যে যদি বলে দেন তাহলে খুব তাদের জন্য সহযোগিতা হয়। ওকে, ধন্যবাদ সঞ্চালককে। লাইভ কি শুরু হইছে? ভাই আমাদের একটু স্ট্রিমের সমস্যার কারণে আমরা আজকে লাইভ করছি না, আমরা গুগল মিটের মাধ্যমে কার্যক্রমটা সম্পাদন করব। জাস্ট আমাকে যদি সরকার দলকে, বিরোধী দলকে এবং স্পিকার কারা কারা আছে এই লিস্টটা যদি একটু কাইন্ডলি দাও তো আমাকে। জি ভাই, আমি হচ্ছে একটু অবগত করি। সরকারি দল হিসেবে সায়েন্স সায়েন্স ক্লাব, আচ্ছা হ্যাঁ, সরি, সরকারি দল হিসেবে তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি দল হিসেবে তরুণ কলাম লেখক ফোরাম। না ভাই সরকারি দল হিসেবে সায়েন্স ক্লাব। আচ্ছা, ওকে, সরি ফর দ্যাট। সরকারি দল হিসেবে সায়েন্স ক্লাব এবং বেসরকারি দল হিসেবে তরুণ কলাম লেখক ফোরাম আছে। এখন আমি যারা দলনেতা আছে কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিবেন কে কোন পদে থেকে আপনারা হচ্ছে অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেতাকে আপনারা একটু লিখে, আপনার সরকারি দল যে ৩ জন আছেন আপনাদের যে পদবিগুলো একটু চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আমাদের যারা বিচারক আছে তাদের জন্য খুব ভালো হয়, প্লিজ। আমি আবারও বলছি, সরকারি দল এবং বিরোধী দলের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যে পদবিগুলো আছে সে অনুযায়ী আপনারা চ্যাট বক্সে একটু কাইন্ডলি লিখে দিবেন। আমি দেখছি সরকারি দল থেকে লেখা হয়েছে। বিরোধী দল যিনি আছেন, বিরোধী দলীয় নেতা প্লিজ চ্যাট বক্সে লিখবেন, তাহলে আমাদের সম্মানিত বিচারকদের আপনারা কে কোন পদবি নিয়ে হচ্ছে বিতর্ক করছেন তা আমাদের বিচারকদের জন্য সুবিধা হয়, প্লিজ। আচ্ছা, আমার মনে হয় সরকারি দল এবং বিরোধী দল লিখে দিয়েছে, তাই আমরা বিলম্বিত না করে আমি আমাদের বিচারক মহোদয়কে অনুরোধ করব আজকের আজকের যে বিতর্ক কার্যক্রমটি শুরু করে দেওয়ার জন্য। মেহেদী ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমি আর কালক্ষেপণ না করে শুরু করছি। সবাইকে স্বাগতম আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা 2025। আয়োজনে আছে জিএসটিইউ
রেডিও এবং অ্যাসোসিয়েট বাই জিএসটিইউ ডিবেটিং সোসাইটি আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মূলত এই আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বাধীনতার সন্ধিক্ষণে যুক্তির যুদ্ধ। আজকের বিতর্কের মোশন হচ্ছে এই সংসদ বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে। সরকার দল হিসেবে বিতর্ক করছে জেএসটিইউ সায়েন্স ক্লাব এবং বিরোধী দল হিসেবে বিতর্ক করছে তরুণ কলাম লেখক ফোরাম। বিতর্কটি হচ্ছে সংসদীয় পদ্ধতিতে। আশা করি সংসদীয় পদ্ধতির নিয়মকানুন আপনারা জানেন। বিতর্কে সবাইকে পিওআই নিতে উৎসাহিত করা হচ্ছে, কোনো অর্ডার অফ প্রিভিলেজ কিংবা পয়েন্ট অফ অর্ডার থাকছে না। সবাইকে পিওআই নিতে উৎসাহিত করা হচ্ছে। পিওআই উত্থাপনের জন্য সকলকে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যান্ড রাইজ করার পরবর্তীতে যে স্পিকার আছেন সে যদি চান তাহলে পিওআই এর জন্য টাইম দিবেন, দেন আনমিউট করে আপনার পিওআইটা আপনি উত্থাপন করতে পারেন। আনমিউট অবস্থায়, স্পিচ চলা অবস্থায় আনমিউট করে পিওআই বলার কোনো প্রয়োজন নেই। ওকে, টাইম কিপ করছে, টাইম কিপ কে করছে? আসামুল্লাহ, আপনি টাইম কিপ করছেন? জি জি ভাই, আমি টাইম চেক আপ আমি করছি। ওকে, সবাই পার্সোনালিও নিজের টাইমটা কিপ করে নেবেন। আপনি জাস্ট 5 মিনিট বলে আনমিউট করে টাইমস আপ বলে দিলেই হবে। ওকে ওকে ভাই, ঠিক আছে। আমি আর কালক্ষেপণ না করে ফ্লোর প্রদান করছি সরকার দলীয় প্রধানমন্ত্রী ওসামা মাহমুদকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকের মোশন এই সংসদ সমানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে গ্রহণ করবে। সঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। সরাসরি চলে যায় সাংজ্ঞায়নে। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে আমরা বাংলাদেশী সংসদকে বোঝাচ্ছি এবং সমানুপাতিক নির্বাচন ব্যবস্থা বলতে বোঝাচ্ছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা এমন একটা নির্বাচন সিস্টেম যেখানে প্রতিটি আসনের সকল ভোট নিয়ে কোন দল কত পার্সেন্ট ভোট পাইছে সেটার উপরে আমরা পার্সেন্টেজ করে আসনগুলো বিন্যাস করব। যেমন একটি এবিসি 3টা দলের মধ্যে যদি 100% আসন যদি আমি ভাগ করি, সেক্ষেত্রে যদি 60% ভোট যদি এ দল পায়, 20% ভোট বি দল এবং 20% ভোট সি দল পায়, সেক্ষেত্রে আসন বিন্যাস হবে এ দল পাবে 60%, বি দল পাবে 20% এবং সি দল পাবে 20%। মানে স্পিকার, এবার আসি গ্রহণ করবে বলতে বুঝায় বর্তমানে বাংলাদেশে এফটিপিটি সিস্টেম রেখে এবং এই সিস্টেমটাকে গ্রহণ করার কথাই বোঝানো হচ্ছে। মানে স্পিকার, এবার আসি প্রেক্ষাপটে। মানে স্পিকার, এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কটা করছি যেখানে একটি স্বৈরশাসক সরকার পরপর 4টা নির্বাচন এফটিপিটি সিস্টেমের আন্ডারে করে এমন একটা সরকারে পরিণত হয়েছে যেখানে কোনো বিরোধী দল বলতে কিছুই ছিল না এবং সেখানে রাজনৈতিক অবস্থা টালমাটাল ছিল এবং তারা হচ্ছে যে রিটায়ার্ডি স্বৈর শাসক তন্ত্র জারি করেছে। মানে স্পিকার, এবার আসি আমরা এমন একটা নির্বাচন সিস্টেম যাচ্ছি, নতুন একটা নির্বাচন সিস্টেম চাচ্ছি যেখানে স্বৈর শাসকের পতনের পরে আমরা একটা সুন্দর নির্বাচন সিস্টেম চাচ্ছি যেখানে হচ্ছে যে স্বচ্ছতা থাকবে বা হচ্ছে যে একটা ক্লিয়ার নির্বাচন হবে। মানে স্পিকার, এবার আসি স্টেক হোল্ডার। মানে স্পিকার, এই নির্বাচন এই ডিবেটের মধ্যে স্টেক হোল্ডার কারা? দেশের সব ভোটার এবং সব রাজনৈতিক দল হচ্ছে এখানে স্টেক হোল্ডার। মানে স্পিকার, এবার আসি আমাদের হচ্ছে যে গোলটা কি? মানে স্পিকার, এই ডিবেটের গোলটা হচ্ছে প্রতিটি নাগরিক তাদের রাজনৈতিক অধিকার মানে হচ্ছে ভোটের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনা। মানে স্পিকার, আমাদের এই ডিবেটের গোল। মানে স্পিকার, এবার আসি সরাসরি আমাদের আর্গুমেন্ট গুলোর ক্ষেত্রে। আমাদের প্রথম আর্গুমেন্ট ভোটারদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। 2 নম্বর আর্গুমেন্ট সংখ্যালঘু দলের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। 3 নম্বর আর্গুমেন্ট দলীয় ভারসাম্য বৃদ্ধি পাবে। মানে স্পিকার, 4 নম্বর আর্গুমেন্ট রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এবার আসি মাননীয় স্পিকার প্রথম আর্গুমেন্টের ব্যাখ্যা গেছে ভোটারদের রাজনৈতিক সম্পৃক্ততা কিভাবে বৃদ্ধি পাবে। যদি আমরা পিআর সিস্টেমে যাই সেক্ষেত্রে প্রত্যেকটা ভোটের কিন্তু মূল্য থাকতেছে, আমাদের ওয়েস্ট ভোট কিন্তু কমে যাচ্ছে। মানে হচ্ছে প্রত্যেকটা ভোট কিন্তু আমাদের সরকার নির্বাচনে মূল্য থাকতেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা ভোটারের কিন্তু রাজনৈতিকভাবে সম্পৃক্ততা হচ্ছে কিসের সাথে? সরকার নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কি কি লাভ হচ্ছে? মাননীয় স্পিকার, প্রত্যেকটা ভোটার কিন্তু সন্তুষ্ট থাকতেছে তাদের ভোট দানের ক্ষেত্রে এবং আগ্রহী হচ্ছে এবং তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, এবার আসি আমাদের 2 নম্বর আর্গুমেন্টের আচ্ছা প্রথম আর্গুমেন্টের একটা এক্সাম্পল দিতে চাই। মাননীয় স্পিকার, ইউরোপের দেশগুলোর মধ্যে যখন পিআর নির্বাচনটা এলাও করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কি
75% পর্যন্ত ভোটদানের হার দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। এটা একটা উদাহরণ দিয়ে গেলাম, তার মানে বোঝা যাচ্ছে আমাদের ভোটারের কিন্তু সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার। এবার আসি 2 নম্বর আর্গুমেন্টের ক্ষেত্রে সংখ্যালঘু দলের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? সংখ্যালঘু দল যেগুলো আছে মাননীয় স্পিকার, ছোট ছোট যেসব দল, তারা যদি এফটিপিটি সিস্টেমে যায় সেক্ষেত্রে কিন্তু তারা কোনো আসনই পাচ্ছে না মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা যদি পিআর সিস্টেমে যাই, তারা কিন্তু তাদের ভোটের অধীনে কিন্তু নির্দিষ্ট আসন পাবে। সেক্ষেত্রে কিন্তু তাদের সরকার গঠনের ক্ষেত্রে তাদের বিভিন্ন মতামত কিন্তু সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার। এবার আসি মাননীয় স্পিকার, আমাদের দলীয় এটার একটা উদাহরণ দিতে চাই মাননীয় স্পিকার। দক্ষিণ আফ্রিকায় একটা ইকোনমিক ফ্রিডম ফাইটার্স একটা দল আছে মাননীয় স্পিকার, একটা ছোট দল। তারা কিন্তু 6.35% ভোটের অধীনে কিন্তু 25টা আসন নিয়েছে কিন্তু 2014 সালে। তার মানে কিন্তু একটু ছোট ছোট যেসব দল আছে তারা কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে এই সিস্টেমের আন্ডারে মাননীয় স্পিকার। এবার আসি আমাদের 3 নম্বর আর্গুমেন্ট, দলীয় ভারসাম্য বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার। কিভাবে বৃদ্ধি পাবে আমি আপনাকে বুঝাই। দলীয় ভারসাম্য বলতে বুঝাচ্ছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ভারসাম্যর মধ্যে থাকবে দেশের মধ্যে। এখন ভারসাম্যটা কিভাবে বৃদ্ধি পাবে? যখন আমরা পিআর সিস্টেম আসি সেক্ষেত্রে দেখা যায় কি সমঝোতার মাধ্যমে আমাদের আসন ভাগ, সরকার গঠন এবং বিভিন্ন কার্যকলাপ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু যেহেতু সমঝোতাটা থাকতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজনৈতিক একটা কি থাকতেছে, আমাদের হচ্ছে যে ভারসাম্য থাকতেছে বা হচ্ছে দলীয় ভারসাম্যতা থাকতেছে মাননীয় স্পিকার। এবার আসি আমার এর আন্ডার হচ্ছে কয়েকটা লেয়ার আর্গুমেন্ট দিতে চাই, যে হচ্ছে যে দলীয় অধিপতি কমবে মাননীয় স্পিকার। কিভাবে কমবে? আমাদের যখন মন্ত্রিসভাটা পিআর সিস্টেমে হয় সেক্ষেত্রে কিন্তু মন্ত্রিসভায় সবাই থাকতেছে। আর যদি এফটিপিটিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মন্ত্রিসভাটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়। সেক্ষেত্রে কিন্তু ডিক্টেটরশিপটা চলে আসে বা স্বৈরতন্ত্র চলে আসতেছে মাননীয় স্পিকার। আমাদের যদি পিআর সিস্টেম আসে সেক্ষেত্রে কিন্তু কোনো স্বৈরতন্ত্র থাকতেছে না মাননীয় স্পিকার। এবার আসি আমাদের আরেকটা লেয়ার আর্গুমেন্ট, গণতন্ত্র চর্চা। আমরা যদি বিল পাস বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি গণতন্ত্রটা পারফেক্টলি চর্চা হবে মাননীয় স্পিকার। এবার আমি কিছু বার্ডেন দিয়ে যেতে চাই। ওরা বলতে পারে যে হচ্ছে বড় দলের স্বতন্ত্র ক্ষমতা থাকবে না। এখন মাননীয় স্পিকার আরেকটা আর্গুমেন্ট, তারা আরেকটা বার্ডেন দিয়ে যেতে পারে যে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা কমপ্লেক্সিটি থাকতে পারে। এবার আমি এগুলোর আনসার দিয়ে যাই মাননীয় স্পিকার। স্বতন্ত্র ক্ষমতা যদি পায় কোন একটা বড় দল সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় শেষ হয়েছে। 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি স্পিকার মাননীয় স্পিকার। যদি স্বতন্ত্র ক্ষমতা পাই সেক্ষেত্রে কিন্তু ডিক্টেটরশিপটা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার। আর যদি কমপ্লেক্সিটির কথা বলি, যেহেতু আমরা সমঝোতার মাধ্যমে আসতেছি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থা থাকবে। সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্সিটিটা কম হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সরকার দলীয় প্রধানমন্ত্রীকে যেহেতু মোশন অনেক আগে থেকে দেওয়া হয়েছে, আশা করি স্ট্র্যাটেজিক টাইম লাগবে না। আর সরাসরি ফ্লোর প্রদান করছি বিরোধী দলীয় নেতাকে, হুসাইন খানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মোশন, এই সংসদ বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে। আমি এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় সংসদ। আমি প্রথমেই বলতেছি, আমাদের বিপক্ষ দল যে সংজ্ঞা দিয়ে গেছেন, কিন্তু এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমার মনে হয় এই সংখ্যানুপাতিক নির্বাচনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সে পরিপূর্ণভাবে তুলে ধরতে পারেনি মাননীয় স্পিকার। আমি বলছি, ভোট আসনের মধ্যে সামঞ্জস্যতা, একক প্রার্থী নয় বরং দলীয় তালিকা প্রকাশ করে, জোট সরকারের প্রবণতা, ছোট দলগুলোর প্রতি প্রবেশাধিকার। মাননীয় স্পিকার, এবার আমি বিপক্ষে অবস্থানের ক্ষেত্রে কিছু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের জন্য কেন ক্ষতিকর সেগুলো আমি উপস্থাপন করছি মাননীয় স্পিকার। প্রথমত আমি বলতে চাই রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের ঝুঁকি। এই ব্যবস্থায় একক দল সাধারণত সরকার গঠন করতে পারে না, ফলে জোট সরকার গঠন করতে হয়। জোট সরকার গঠন কঠিন হয়, যে কারণে সময় ভেঙে পড়তে পারে। যেমন ইতালি ও ইসরায়েলের কথা আমরা তুলে ধরতেই পারি, কারণ বারবার নির্বাচন হয় এবং স্থিতিশীল সরকার গঠন কঠিন হয়ে পড়ে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত আমি বলতে চাই দুর্বল প্রশাসন ও নীতি নির্ধারণে জটিলতা। কেমন? এই পদ্ধতিতে একাধিক ছোট সংসদে প্রবেশ করে, যাদের কারণে সরকারের নীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। সরকারের নীতি নিতে গেলেই ছোট দলগুলো নিজেদের স্বার্থে ব্ল্যাকমেইল করতে পারে। মাননীয় স্পিকার, ইসরায়েল এবং জার্মানিতে এই ধরনের ঘটনা অহরহ আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। তৃতীয়ত আমি বলতে চাই ছোট দলের আওয়াজচিত প্রভাব বৃদ্ধি পাবে। কিভাবে? 2-3% ভোট পাওয়া দলগুলো ও সংসদে আসন পেয়ে যায়, ফলে তারা সরকার গঠনে অপ্রত্যাশিত ক্ষমতা পায়। এতে উগ্রপন্থী, বিচ্ছিন্নতাবাদী বা আঞ্চলিক দলগুলোর প্রভাব বেড়ে যায় মাননীয় স্পিকার। যেমন আমি ভারতের কথা যদি বলি, ভারতে পিআর ব্যবস্থার অভাবে ছোট ছোট দলগুলোর প্রভাব কম, কিন্তু ইসরায়েলে পিআর ব্যবস্থায় ছোট ছোট দলগুলোর কারণে নীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে মাননীয় স্পিকার। স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব হারিয়ে যাবে। এর ফলে এফপিটিপি তে যে বর্তমান পদ্ধতি, প্রত্যেকটি এলাকার মানুষ একজন সরাসরি প্রতিনিধি পায়, কিন্তু এই ব্যবস্থায় সরাসরি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় না, বরং দলীয় তালিকা অনুযায়ী আসন বন্টন হয়। এতে জনগণ সরাসরি নিজের এলাকার সমস্যাগুলো সংসদে তুলতে পারে না মাননীয় স্পিকার। নির্বাচন জটিল ও ব্যয়বহুল হয়ে যায়।
পিআর পদ্ধতিতে ভোট গণনা ও আসন বন্টন জটিল হয়ে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এফপিটিপিতে সহজভাবে গণনা করা যায়, কিন্তু পিআর এ ভোট গণনা আসন বন্টন করতে হয়। যেমন নেপাল ও আফগানিস্তানের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কারণে ভোট গণনা ও সরকারের গঠনে দীর্ঘ সময় লাগে মাননীয় স্পিকার, আমরা এটা দেখতে পাই। ষষ্ঠত আমি বলতে চাই, ভোটারদের বিভ্রান্তি তৈরি হবে। অনেক ভোটার বুঝবে না তাদের ভোটে কে বিজয়ী হচ্ছে, কারণ একক প্রার্থী নির্বাচিত হয় না। সাধারণত ভোটারদের জন্য পিআর পদ্ধতি বুঝতে কঠিন হবে, যা ভোটারদের অনাগ্রহ বাড়তে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের শিক্ষিত হার খুব একটা বেশি নয় মাননীয় স্পিকার। দুর্নীতি ও দলীয় স্বেচ্ছাচারিতা বাড়বে। এর পদ্ধতিতে দলীয় প্রধানরা তালিকা নির্ধারণ করেন, ফলে দলীয় আনুগত্যের ভিত্তিতে এমপি মনোনীত হতে পারেন, যা দুর্নীতিকে উৎসাহিত করবে মাননীয় স্পিকার। সরকার গঠনে দীর্ঘ সময় লাগবে মাননীয় স্পিকার। জোট সরকার গঠনের জন্য দীর্ঘ সময় দরকার হয়, যা প্রশাসনের কার্যক্রমে বিলম্ব ঘটবে। উদাহরণস্বরূপ আমি বেলজিয়ামের কথা বলতে পারি। 2010-11 সালে পিআর ব্যবস্থার কারণে 541 দিনে সরকার গঠন হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি অবশ্য বলতে চাই, বড় রাজনৈতিক দলগুলো দুর্বল হয়ে পড়বে মাননীয় স্পিকার। পিআর পদ্ধতিতে কোনো দলই এককভাবে শক্তিশালী সরকার গঠন করতে পারে না। এতে রাজনৈতিক স্থিতিশীলতা হ্রাস পায় এবং বড় দলগুলোর ক্ষমতা কমে যায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় পিআর কোনোভাবেই কার্যকর নয়। এই পদ্ধতিতে মূলত রাজনৈতিক পরিপক্ক ও স্থিতিশীল দেশে কার্যকর, কিন্তু বাংলাদেশে যেহেতু এই পরিস্থিতি নেই, তাই এটা কার্যকর নয়। বাংলাদেশের মতো দেশে, যেখানে রাজনীতিতে সংঘাত ও দলীয় কোন্দল বেশি, সেখানে পিআর পদ্ধতি সরকারের কার্যকারিতা কমিয়ে দেবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবার আমি আমার বিরোধী দল যে কথাগুলো বলে গেলেন, আমি তার কিছু ব্যাখ্যা প্রদান করছি। তিনি বলে গেছেন ভোটারদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কিভাবে ভোটারদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার, আমার প্রশ্নটা থেকেই যায়। ভোটারদের রাজনৈতিক স্থিতি, ভোটাররা মূলত প্রতিনিধি নির্বাচন করে, দল নয়। কারণ প্রতিনিধি জানে সেই স্থানীয়ভাবে কি কি প্রয়োজন, তাদের কি দিতে হবে না দিতে হবে, সেটা স্থানীয় প্রতিনিধি জানে, কিন্তু সেটা দল জানে না মাননীয় স্পিকার। দল যদি এখান থেকে সংসদের প্রতিনিধি পাঠায়, তাহলে ভোটারদের সেই ভোটটা কিন্তু অপরিপূর্ণ থেকে যায় মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, আমাদের বিপরীত পক্ষ জানা গেছে সংখ্যালঘু দলের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। কিভাবে মাননীয় স্পিকার সংখ্যালঘুদের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে? আমরা তো দেখতে পাই এখানে সবারই ভোটের অধিকার রয়েছে, সবাই ভোট প্রদান করছে, সবাই ঠিকমতো ভোট দিচ্ছে তাদের যোগ্য নেতাকে, এবং তারা যে নেতাকে পছন্দ করছে সেই নেতাকেই ভোট দিচ্ছে মাননীয় স্পিকার। তাহলে কি এখানে তাদের যোগ্য নেতার কে ভোট দিতে তারা কি পিছিয়ে পড়ছে, বা তাদের গ্রহণযোগ্যতা কোথায় কমতি ছিল আগে, যে এখন তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে? দলীয় ভারসাম্য, আরেকটা কথা বলে গেছেন, দলীয় ভারসাম্য বৃদ্ধি পাবে। আচ্ছা, দলীয় ভারসাম্য বৃদ্ধি পাবে, এখানে যদি ভিন্ন ভিন্ন দল যে একত্রিত হয়, তাহলে কিভাবে দলীয় ভারসাম্যতা বৃদ্ধি পাবে? দলীয় ভারসাম্যতা তখনই বৃদ্ধি পাবে যখন একটি দল এখানে অবস্থান করবেন, তাদের নিজস্ব ধারা অনুযায়ী দেশ পরিচালনা করবেন, যেখানে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, যেখানে দলীয় সংঘাত কম হবে মাননীয় স্পিকার। আরেকটা কথা বলে গেছেন, দলীয় অধিপতি কমবে। কিভাবে মাননীয় স্পিকার দলীয় অধিপতি কমে? মাননীয় স্পিকার, যদি দলীয় অধিপতি না থাকে, তাহলে আপনার সময় শেষ হয়েছে। মাননীয় স্পিকার, আমি 15 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এই অবশ্য বলতে চাই, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় উপযুক্ত নয়। এটি রাজনৈতিক অস্থিরতা, দুর্বল সরকার, ছোট দলগুলোর অতিরিক্ত প্রভাব ও স্থানীয় প্রতিনিধিত্ব হারানোর কারণ হতে পারে। তাই বাংলাদেশের বর্তমানে এফপিপিটি পদ্ধতি সরকার করা যেতে পারে, তবে পুরোপুরি পিআর পদ্ধতি গ্রহণ করা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা আপনার বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমি ফ্লোর প্রদান করছি সরকার দলীয় মন্ত্রী লামিয়াকে। স্টার্টিং মাই স্পিচ ইন 3 to 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তাদের লাস্ট একটা কথা আমি পিক করেছি, তারা বলেছে গ্রহণযোগ্যতা কোথায় কমছে, সরকারের গ্রহণযোগ্যতা কোথায় কমছে। ঠিক সরকারের গ্রহণযোগ্যতা কমার কারণেই এখন আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বের হয়ে স্বাধীনতা 2.0 ঘোষণা দিয়েছি। এই 15 বছরের স্বৈর শাসকের এই যে শাসন পদ্ধতি ছিল, সেটা অবশ্যই এফটিপিটি ছিল, এবং এই শাসন পদ্ধতিতে তিনি একক অধিপত্য বিস্তার করার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তর জনগণকে একদম দমিয়ে রেখেছিল এবং বিরোধী দলগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিল, প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল, যার মাধ্যমে তার একক অধিপত্য বিস্তারের ফলে বাংলাদেশের মতো মাটিতে, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো একটা জায়গাতে একটা গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে। অবশ্যই বাংলাদেশের এরকম কোনো সক্ষমতা নেই যে বারবার গণ অভ্যুত্থান করে তাদের যে আর্থসামাজিক অবস্থা আছে সেটাকে আনস্টেবল করা। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে গণঅভ্যুত্থানটা খুব জটিল একটা বিষয়, এবং আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছে কেন? একটা স্বৈরশাসকের বিরুদ্ধে। সেই স্বৈরশাসকের শাসনটা কিভাবে টিকিয়ে রেখেছিল?
টিপে এই শাসন ব্যবস্থার মাধ্যমে। তাই আমাদের আজকের এই প্রস্তাবনা সম্পূর্ণরূপে এর বিরুদ্ধে অবস্থান করছে এবং পিআর নামে একটা নতুন হচ্ছে সিস্টেমকে পরিচিত করে দিচ্ছে। তাদেরকে একটা প্রশ্ন করেছে যে তারা শুধু বারবার আমাদের হচ্ছে এই পিআর যে সিস্টেম সেটার ভুল ধরে গেল, কিন্তু এই ভুল মানে এই ভুলের যে হচ্ছে তারা একটা অল্টারনেট দেখা যাবে, অল্টারনেট পাথওয়ে দেখা যাবে যে না এটা আমরা করলে বেটার হবে, সেরকম কোনো পাথওয়ে তারা দেখে যায় না। হয়তো সে এক লাইনে বলে গেছে, কি বলেছে আমি বুঝতে পারি না, হয়তো কেউই বুঝতে পারে না। তারা বলেছে যে হচ্ছে জোট সরকারের প্রবণতা বাড়বে। আমরা চাচ্ছি জোট সরকার গঠন হোক, কারণ অলরেডি আমরা একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা সরকারকে দেখেছি যে বাংলাদেশকে সম্পূর্ণ ধ্বংসের পথে ফেলে দিয়ে গেছে। তারপরে তারা বলেছে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে, সরকার পতনের ঝুঁকি হবে। সরকার পতনের ঝুঁকি হবে না, সরকার পতিত হয়ে আমরা এই নতুন পদ্ধতিতে আসছি, নতুন পরিস্থিতিতে আসছি, যে পরিস্থিতিতে আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে আমাদের সব দলের সব রাজনৈতিক মতবাদের গ্রহণযোগ্যতা থাকবে। একটা যখন সিদ্ধান্ত নেওয়া হবে দেশের প্রতি, সেই সিদ্ধান্তে 18 কোটি মানুষের মতবাদের প্রতিফলন হবে। আমরা যদি পিআর পদ্ধতিতে শিফট করি তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, আমাদের যে রাজনৈতিক সম্পৃক্ততা সেটা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? আমার দলনেতা দেখিয়ে গেছে, সংখ্যালঘুদের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, দলীয় ভারসাম্য বৃদ্ধি পাচ্ছে এবং রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে সেটা যদি আমি আপনাকে বলি, মাননীয় স্পিকার, রাজনৈতিক স্বচ্ছতা বলতে আমরা কি বুঝি? আমি রাজনীতি করব, কিন্তু কিভাবে করব সেটা আমার সম্পূর্ণ স্বচ্ছ থাকবে এবং আমি যখন রাজনীতি করব আমার জবাবদিহিতাকে আমার নিশ্চিত করতে হবে। কারণ আমার রাজনীতি কি, রাজনীতি আমি কেন করছি? মানুষের জন্য করছি। সেই মানুষগুলোর কাছে আমার জবাবদিহিতা নিশ্চিত হবে। যখন আমি দেখবো আমার একটা ভোটের ইম্প্যাক্ট আমার হচ্ছে দলনেতার উপরে পড়ছে, তখন আমার দলনেতা সচেতন হবে, সেই একটা ভোট আমি হারাবো না। কিন্তু এই বর্তমান প্রচলিত পদ্ধতি কি হয়? বর্তমান প্রচলিত পদ্ধতিতে ভোটের আগে যত রকমের প্রতিশ্রুতি আসে, যত রকমের সবকিছু আসে, ভোট হয়ে যায় 5 বছরের জন্য, তারা নিজেদের মতো করে চলাফেরা করতে শুরু করে, তারা নিজেদের যেগুলো প্রয়োজন সেগুলো করতে থাকে। তাই অবশ্যই হচ্ছে এক্ষেত্রে আমাদের যে প্রস্তাবিত পন্থা পিআর, এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দলের স্বচ্ছতা জবাবদিহি কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যেহেতু আমাদের এখানে আমাদের হচ্ছে সব রকমের দলের হচ্ছে ভিজিবিলিটি থাকছে, সবার হচ্ছে আইডিওলজি, মতাদর্শ এবং মতবাদ সবকিছু আমাদের সামনে থাকছে। যেহেতু আমরা হচ্ছে আমাদের সংসদে পার্সেন্টেজের ভিত্তিতে তার আসন পাচ্ছে, তো সবার এই আইডিওলজির ভিত্তিতে আমরা যখন একটা সিদ্ধান্ত নিব, সেটা অবশ্যই এটা ভ্যালুয়েট করবে কিভাবে বাংলাদেশের সমগ্র জনগণের উন্নয়নের ক্ষেত্রে কোনো সংখ্যাগরিষ্ঠ বা কোনো একটা নির্দিষ্ট দলের কারোর মধ্যে ক্ষমতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা যে কোনো আইন প্রণয়ন বা বিল পাশের ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না। এক্ষেত্রে বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতিনিধি যারা থাকবে তাদের হচ্ছে সিদ্ধান্তে প্রতিফলন ঘটবে। তাই এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে আমার কোনো ধরনের স্বচ্ছতা বা জবাবদিহিতার ঘাটতি হচ্ছে না। তারপরে হচ্ছে এর ফলে কি হচ্ছে, তারা আরো অনেকগুলো কথা বলে গেছিল, তার মধ্যে একটা ছিল যে এটা হচ্ছে ব্যয়বহুল এটা, কিন্তু তারা কোনটাকে ব্যয়বহুল বলছে না। যেখানে আমাদের হচ্ছে ভোটের আগে কি হয়, ভোটের আগে শুরু হয়ে যায় হচ্ছে পোস্টার টাঙানো, তারপরে শুরু হয়ে যায় প্রচার প্রচারণা, যেখানে কোটি কোটি টাকা ব্যয় করা হয় এবং যখন একটা প্রার্থী নির্বাচিত হয় তার ইন্টেনশনই থাকে আমি যে টাকাটা ব্যয় করেছি সেটা আমি আগে উদ্ধার করার পরে আমার দেশের কথা চিন্তা করব। যখন আমি আমার হচ্ছে পিআরএস শিফট করতেছি, তখন আমার কি হচ্ছে, আমার একক কোনো ধরনের কোনো এইরকম প্রচার প্রচারণা এই লেভেলে চলতেছে না। আমি তখন কি দলীয় যে প্রতীক সেটাকে আমি হচ্ছে আমার ভোটের ভোট প্রদানের হচ্ছে মাধ্যম হিসেবে দেখবো। আমার দলীয় একটা সেন্ট্রাল একটা প্রচার প্রচারণা আমার জন্য যথেষ্ট হচ্ছে। তো এক্ষেত্রে এই ব্যয়টা বরঞ্চ কাট হচ্ছে। সো এই জিনিসটা কোনোভাবে ঠিক না। তারা বলছে বিভ্রান্তি সৃষ্টি হবে। কি ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে? তারা বলছে মানুষ বুঝতে কঠিন হয়, শিক্ষার হার কম। খুবই দুঃখজনক কথা, শিক্ষার হার কম। এখানে বুঝতে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না, বরঞ্চ এখানে মানুষ বুঝতে আগ্রহী হবে যে আমার একটা ভোট কিভাবে আমার দেশের আমার সিদ্ধান্তকে ভ্যালুয়েট করতেছে। তাই এখানে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা হচ্ছে না। তারা বলছে ছোট দলের অনুপ্রবেশ, এটা উগ্রপন্থী দলের অনুপ্রবেশ হতে পারে, মোটেও এখানে কোনো উগ্রপন্থী দলের অনুপ্রবেশ হবে না। বরঞ্চ এখানে যেটা হবে, এখানে যে সকল দল প্রবেশ করবে তাদের যদি মনে হয় যে তাদের রাজনৈতিক নেতার মাধ্যমে তারা তাদের হচ্ছে যে মানে উদ্দেশ্যটা ফুলফিল করতে পারছেন, তারা চাইলে শিফট করতে পারবে এবং তাদের ওই একটা ভোটও ভ্যালুয়েট করবে। তাই তখন রাজনৈতিক নেতারাও চিন্তা করবে আমি হচ্ছে আমার মানে ভোটারকে হারাবো না। অন্য সময় কি হয়, 300টা আসনের মধ্যে আমি 151টা আসন পাইছি, আমি যা বলবো তাই। বাকি 149টা মানুষ যে আমার বিরোধিতা করছে তাদের কোনো ধরনের কোনো মানে ফিজিবিলিটি থাকে না, কোনো তাদের মতবাদের কোনো হচ্ছে সাস্টেনেবিলিটি থাকে না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মতবাদ, প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত এক্ষেত্রে হচ্ছে গুরুত্ব প্রদর্শন করছে। তারা বলেছে যে নীতি নির্ধারণ জটিলতা সৃষ্টি হতে, নীতি নির্ধারণে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে না, বরঞ্চ সকলের মানে হচ্ছে মাননীয় সকলের মতামতের আপনার সময় শেষ হয়েছে। 15 সেকেন্ড চেঞ্জ, মাননীয় স্পিকার। তারা আরো যেগুলো বলেছে রাজনৈতিক অস্থিরতা বা পতনের ঝুঁকি হবে, এই ধরনের এই কথাগুলো আসলে কোনোভাবে দোপে টিকছে না। তারা আমাদের কোনো আর্গুমেন্ট টাচ করে দিতে পারে না ভালোভাবে, মানে ভাঙা তো দূরের কথা। তাই আমি মনে করি আমার আর্গুমেন্টের মাধ্যমে এই হচ্ছে প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকার দলীয় মন্ত্রী লামিয়াকে। এই পর্যায়ে আমি ফ্লোর প্রদান করছি বিরোধী দলীয় মন্ত্রী সাইমা ইসলামকে তার বক্তব্যের জন্য।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, কথায় বলে অধিক সন্ন্যাসিতা গাজন নষ্ট। 24শে জুলাই আমরা হাজারো শহীদের প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি, আমরা চাইনি তার রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জটিলতার কারণ পুনরায় নষ্ট হোক। মাননীয় স্পিকার, আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা করা নয়, বরং আমাদের নির্বাহী ক্ষমতার স্থিতিশীলতা আনয়ন। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় বক্তা বলে গেলেন যে ফ্যাসিবাদের পতন ঘটনার জন্য বা ফ্যাসিবাদ প্রতিরোধ করার জন্য আমাদের পিআর ব্যবস্থায় হচ্ছে যে শিফট করা প্রয়োজন। কিন্তু মাননীয় স্পিকার, পিআর ব্যবস্থাটাই নতুন করে বরং ফ্যাসিবাদের একটি চূড়ান্ত রূপ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা সমাজে দুটো ভাগ সৃষ্টি করবে। যারা দলভুক্ত রাজনৈতিক তারা একটি দল এবং সাধারণ আমজনতা যারা রয়েছে তারা একটি দল হবে। এক্ষেত্রে কি হবে, রাজনৈতিক দলভুক্ত যারা থাকবে তারা একটি রাজতন্ত্রের মতো ব্যবস্থা কায়েম করে নিবে, তারাই সব ক্ষমতা সর্বেসর্বা হবে এবং আমরা আমজনতা যারা আছি তাদের মতামতের কোনো মূল্যায়ন থাকবে না। তাহলে বলা যাচ্ছে যে এই যে পিআর পদ্ধতি আনয়নের যে চেষ্টা করা হচ্ছে, এটা মূলত ফ্যাসিবাদেরই আরেকটা চূড়ান্ত রূপ হিসেবে দাঁড়াবে ভবিষ্যতে। মাননীয় স্পিকার, আমাদেরকে আমাদের বিপক্ষ দলীয় বক্তা বলে গেলেন যে পিআর পদ্ধতি আনয়নের ফলে দেশে হচ্ছে যে জনগণের সম্পৃক্ততা বাড়বে, জনগণ ভোট দিতে পারবে, জনগণ জনপ্রতিনিধিদের সাথে বেশি সম্পৃক্ত করতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যখন দলীয়ভাবে একজন প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হবে, তখন সেই মনোনীত দলীয়ভাবে মনোনীত যে প্রতিনিধি থাকবে তার সাথে জনগণের আদর্শগত এবং নীতিগত মিল হচ্ছে কিনা, তাই সেই প্রতিনিধি আসলে ওই অঞ্চলের জনগণের মনোভাবের প্রতিফলন ঘটাতে পারছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি দলের ভেতরে যখন মনোনয়ন দেওয়া হবে তখন দলের ভেতরে একটি দুর্নীতির একটি ব্যবস্থা গড়ে উঠবে। যেমন আমরা বর্তমানে যেমন তিনি বলে গেলেন যে পূর্ববর্তী স্বৈরাচার শাসকের আমলে ভোট কেনা বেচার একটি প্রচলন ছিল। সেইভাবেই যে আমরা যদি হচ্ছে যে পিআর ব্যবস্থায় শিফট করি, তাহলে দেখা যাবে দলের মধ্যে থেকে যখন মনোনয়ন দেওয়া হবে তখন দলের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন নেওয়ার জন্য মনোনয়ন কেনার জন্য একটা প্রতিযোগিতায় লিপ্ত হবেন, যা দুর্নীতির আরো একটি নতুন দুয়ার আমাদের সামনে খুলে দিবে। পাশাপাশি স্পিকার, আমাদের বাংলাদেশের সাক্ষরতার হার 78.8%, তথ্যসূত্র দৈনিক প্রথম আলো সেপ্টেম্বর 7, 2023। এবং আমাদের দেশে প্রায়োগিক সাক্ষরতার হার আরো কম। এমন অবস্থায় আমরা যদি 6 মাস বা 1 বছরের মাথায় একটি নতুন নির্বাচন ব্যবস্থার দিকে ধাবিত হই, সেক্ষেত্রে আমাদের দেশের এই যে অবশিষ্ট যে নিরক্ষর জনগোষ্ঠী এবং প্রায়োগিক সাক্ষরতার বাইরে যে বিশাল জনগোষ্ঠী রয়েছে, তারা কিভাবে এই নির্বাচন ব্যবস্থার সাথে তাল মিলিয়ে উঠবে আমি বুঝতে পারি না মাননীয় স্পিকার। পাশাপাশি তারা বলে গেলেন যে এই যে পিআর ব্যবস্থা, এই পিআর ব্যবস্থার কারণে জনগণের প্রতিটা ভোটের মূল্যায়ন হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে, যারা কোনো দলভুক্ত নয়, কোনো নির্দিষ্ট কোনো দল থেকে তারা আসছে না, তারা তো উপেক্ষিত হবে। কারণ মনোনয়ন দেওয়া হবে দল ভিত্তিতে। এখন কোন একটি এলাকা থেকে যদি একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় এবং তার নীতিগত আদর্শ যদি ওই এলাকার মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়, তবুও তো তিনি তার ক্ষমতায় আসার সুযোগ পাবেন না, কারণ তিনি দলভুক্ত নয়। এখানে দেখা যাচ্ছে যে দলের বাইরে যে জনবল থাকবে তারা কিন্তু উপেক্ষিত হয়েই যাচ্ছে। এক্ষেত্রে তখন দেখা যাচ্ছে কি যে দল থেকে একজন প্রার্থীকে এনে দেওয়া হবে এবং তিনি হচ্ছে ওই এলাকায় তার শাসন প্রতিষ্ঠা করবেন, জনগণের সাথে তার কোনো সম্পৃক্ততা থাকবে না। অনেকটা দেখা যাবে যে গায়ে মানে না আপনি মোড়ল একটা অবস্থার সৃষ্টি হবে তখন। পাশাপাশি এই যে পিআর ব্যবস্থা যদি আমরা শিফট করি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন রাজনীতির বাইরে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী এবং অন্যান্য চাপ প্রয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে দলগুলোর মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, যা রাজনৈতিক দলগুলোর কাঠামোর মধ্যে একটা ভঙ্গুর অবস্থা সৃষ্টি করবে। পাশাপাশি মাননীয় স্পিকার, এই পিআর ব্যবস্থায় আমরা যদি শিফট করি, সেটা বর্তমানে বাংলাদেশের অর্থনীতির একটি ভঙ্গুর অবস্থা চলছে। এর মধ্যে আমরা পিআর ব্যবস্থা শিফট করলে তা যথেষ্ট ব্যয়বহুল হবে, যা আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে মোটেই গ্রহণযোগ্য নয়।
পাশাপাশি মাননীয় স্পিকার, এই পিয়ার ব্যবস্থা শিফট করার কারণে ছোট দলগুলো তাদের মতামত অতিরিক্ত প্রকাশ করতে পারবে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ তাদের হয়েছে। নিচ্ছি, তারা ছোট দলগুলো যখন তাদের মতামত প্রকাশ করবে তখন দেখা যাবে যে ওই ছোট দলগুলো বা উগ্র দলগুলোর যে অনুসারী আছে তারা তাদের মতাদর্শ বিস্তার করার চেষ্টা করবে। যেমন বাংলাদেশে দেখা যাচ্ছে যে ধর্মীয় অনুশাসন মানানোর নামে হচ্ছে যে মব জাস্টিস করা হচ্ছে, মোরাল পুলিশিং করা হচ্ছে, এই জিনিসগুলোর প্রবণতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় মন্ত্রী সায়না ইসলামকে। এই পর্যায়ে ফ্লোর প্রদান করছি সরকার দলীয় হুইপ শিহাবকে। ওকে, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি একটা ক্লাস পয়েন্ট ধরে আজকে ডিবেটটা শুরু করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, দেখেন, আমরা সরকার দল আমরা আমাদের আর্গুমেন্টে একটা আর্গুমেন্টে বলছি যে আমাদের দলীয় ভারসাম্য বৃদ্ধি পাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের কারণে। এন্ড অপোজিশন থেকে একটা কথা আসছে যে পিআর মাধ্যমে নির্বাচনের কারণে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, দেখেন এই ক্লাস পয়েন্টে কিভাবে আমাদের দিকে আসে। আমরা বলতেছি যে পিআর পদ্ধতিতে নির্বাচনের কারণে দলীয় ভারসাম্য বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভারসাম্য থাকছে, সকল রাজনৈতিক দলের সকল মতাদর্শের নেতা কর্মীরা হচ্ছে নির্বাচনে হচ্ছে জয়লাভ করতেছে, এন্ড এক্ষেত্রে কোনো একক অধিপত্য থাকতেছে না, এবং হচ্ছে গণতন্ত্রের চর্চা হচ্ছে। এ কারণে কি হচ্ছে, দেখেন, একক অধিপত্য থাকতেছে না, এক্ষেত্রে হচ্ছে এক না এক তন্ত্র থাকতেছে না, বরং এর কারণে কি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হচ্ছে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক অস্থিরতা থাকতেছে না। এক্ষেত্রে ক্লাস পয়েন্ট আমাদের দিকে আসে। মানে সবাই দেখেন, আজকে বিতর্কে আমরা দুইটা ওয়ার্ল্ড থেকে বিতর্ক করতেছি। একটা ওয়ার্ল্ডে দেখেন আমরা দেখানোর ট্রাই করতেছি যে আমরা হচ্ছে পিআর পদ্ধতি বা যেটা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, এটা হচ্ছে গ্রহণ করার প্রস্তাবনা আমরা দিয়েছি, এবং এই প্রস্তাবনা দেওয়ার পেছনে কেন আমরা এই কি আর্জেন্সিটা ফিল করেছি সেটা অলরেডি আমার মন্ত্রী হচ্ছে আমার প্রধানমন্ত্রী এটা ক্লিয়ার করে দিয়ে গেছে যে বর্তমানে প্রেক্ষাপটের দাঁড়িয়ে আমরা এই আর্জেন্সিটা ফিল করতেছি যে বর্তমানে গতানুগতিক যে এফপিটিপি বা যেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা বর্তমানে চলমান আছে, এই নির্বাচন ব্যবস্থা নির্বাচন না করে আমরা কেন পিআর পদ্ধতিতে নির্বাচন করব, এটা হচ্ছে অলরেডি এটার আর্জেন্সি আমরা ফিল করাইছি। এখন দেখেন মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে দেখাইতে পারি পিআর আমাদের যে গোল ছিল, আমাদের গোল কি ছিল, ভোটারদের ভোটের গ্রহণযোগ্যতা আমরা বাড়াবো আরো, এবং আমাদের স্টেক হোল্ডার কারা ছিল, সকল ভোটার এবং রাজনৈতিক দলগুলো। এখন দেখেন পিআর পদ্ধতি আর এফপিটিপি পদ্ধতি, দুই পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতে আমি দেখাতে পারবো মাননীয় স্পিকার আপনাকে যে আমাদের গোল হচ্ছে ইস্টাবলিশ হচ্ছে, গোলটা কি, ভোটারদের ভোটের গ্রহণযোগ্যতা বাড়াতে পারতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই কেসটা জিতে যাবো মাননীয় স্পিকার। দেখেন পিআর পদ্ধতিতে কি হইতেছে, পিআর পদ্ধতিতে হচ্ছে শতাংশের ভিত্তিতে আমাদের নির্বাচনটা হচ্ছে, এফপিটিপি পদ্ধতিতে এলাকা ভিত্তিতে হচ্ছে। পিআর পদ্ধতিতে কি শতাংশের ভিত্তিতে হলে কি হচ্ছে সর্বস্তরের জনগণ হচ্ছে ভোট দেওয়ার স্বাধীনতা পাচ্ছেন। এফপিটিপিতে কি হচ্ছে এলাকা ভিত্তিতে, অর্থাৎ যে প্রার্থী বিজয় হবে সেই প্রার্থীকে যারা ভোট দিচ্ছে তাদের ভোটগুলো কাউন্ট হচ্ছে, এবং যে প্রার্থীটা বিজয় হচ্ছে না সেই প্রার্থীকে যারা ভোট দিচ্ছে তাদের ভোটগুলো কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এক্ষেত্রে পিআর পদ্ধতি নির্বাচন মানে কি হচ্ছে, দেখেন পিআর পদ্ধতি যখন নির্বাচন করবেন তখন সবার যখন ভোট আপনি হচ্ছে আপনার দেশের সরকার গঠনের ক্ষেত্রে আপনি সবার ভোট যখন নিচ্ছেন, সেক্ষেত্রে কি হচ্ছে যারা হচ্ছে সরকারে আসতেছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা হচ্ছে মানে সকল ভোটারদের কি ভোটের বা তাদের আইডিওলজি অনুযায়ী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা এটা আসতেছে। এন্ড এফপিটিপিতে কি হচ্ছে, আপনার যে নির্বাচিত সরকার বা নির্বাচিত প্রার্থীদের যারা ভোট দিচ্ছে তাদের ভোটগুলো শুধু কাউন্ট হচ্ছে এবং অন্যান্য ভোটগুলো কাউন্ট হচ্ছে না। এক্ষেত্রে দেখেন আপনি যখন পিআর পদ্ধতিতে ভোট নির্বাচন করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সংসদে সকল পলিটিক্যাল পার্টিকে আপনাকে হচ্ছে মূল্যায়ন করতে হচ্ছে, এবং কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি ডিনাই করতে পারতেছেন না, এবং পলিটিক্যাল পার্টিকে ডিনাই করতে না পারা মানে কি, কোন ওই পলিটিক্যাল পার্টির যে মতাদর্শে বিশ্বাসী ভোটার যারা আছে তাদেরকে আপনি ডিনাই করতে পারতেছেন না। মানে কি, আপনার সংসদে সকল ভোটারদের মতাদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে মনে করেন আমাদের যে গোলটা ছিল ভোটারদের ভোটের গ্রহণযোগ্যতা আমরা আরো বাড়াইতে পারতেছি, এটা পিআর পদ্ধতিতে আমরা এটা আরো বেশি বাড়াইতে পারতেছি মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমরা মনে করি এই কেসটা আমরা এখানে জিতি। মাননীয় স্পিকার, আমি আপনাকে দেখাচ্ছি আজকের এই বিতর্কের বেস্ট কেস এন্ড ওয়ার্স্ট কেস অ্যানালিসিস যদি করি, দেখেন আমাদের কেসের ওয়ার্স্ট কেসটা কি, দেখেন আমাদের এই পিআর পদ্ধতিতে হয়তো আমাদের একটু সময় বেশি লাগতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, একটু জটিল হতে পারে, কিন্তু আমাদের এন্ড রেজাল্ট দেখেন, আমাদের হচ্ছে এন্ড রেজাল্টটা কি হতে পারে, দেশের সর্বস্তরের জনগণের মতাদর্শকে আমরা প্রতিনিধিত্ব করতেছি। এক্ষেত্রে দেশের সর্বস্তরের জনগণের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে পারতেছি। অন দ্য আদার হ্যান্ড অপোজিশনের বেস্ট কেস কি হতে পারে, যে এটা এফপিটিপি পদ্ধতিতে কম সময় লাগতেছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ইজি, বাট ইন এ লং রান কি হবে, এফপিটিপিতে যখন আপনি নির্বাচন করবেন আপনার সরকার কখনো না কখনো এক তন্ত্রে যাবে, যেটা আমরা দেখছি গত 16 বছরে আমাদের 3টা ইলেকশন হয়েছে, এন্ড এই 3টা ইলেকশনে বিরোধী দলের কোনো চিহ্ন ছিল না, একবারে মানে সরকার দল পুরোপুরি ডমিনেট করছে। এক্ষেত্রে কি আপনার কেসের হচ্ছে বেস্ট কেস হচ্ছে আপনি হচ্ছে সাময়িক সময়ের জন্য কম সময়ে আপনি নির্বাচন ব্যবস্থা সম্পন্ন করতে পারতেছেন, বাট ইন এ লং রান আপনার দেশ কিন্তু সাফার করতেছে এবং আপনার রাজনীতির মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে। বাট আমাদের কেসের ওয়ার্স্ট কেসটা কি, আমাদের কেসের ওয়ার্স্ট কেস হচ্ছে সময় একটু বেশি লাগতেছে,
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটু জটিল, বাট আমাদের ইন এ লং রান আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমরা বাড়াতে পারছি। সেক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের কেসের ওয়ার্স্ট কেসটা ওদের কেসের বেস্ট কেস থেকে ভালো মাননীয় স্পিকার, এবং এক্ষেত্রে আমি মনে করি এই কেসটা আমরা জিতে। মাননীয় স্পিকার আমি যদি আপনাকে দেখাই কোন কেসে বেশি হ্যাপিনেস ম্যাক্সিমাইজ হচ্ছে, মাননীয় স্পিকার দেখেন আপনি যখন একটা দেশের সংসদ, আপনি যখন একটা দেশের নেতা, আপনি কাজ করবেন কাদের নিয়ে? দেশের সর্বোচ্চ জনগণদের নিয়ে। এখন দেশের সর্বোচ্চ জনগণ যেই পদ্ধতিতে ভোট দিয়ে তাদের ভোটের গ্রহণযোগ্যতা পাচ্ছে, অবশ্যই সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার হচ্ছে ভোটাররা কি তাদের হ্যাপিনেসটা বেশি ম্যাক্সিমাইজ হচ্ছে। এক্ষেত্রে এফপিটিভি থেকে পিআর পদ্ধতিতে আপনি যদি নির্বাচন ব্যবস্থা সম্পন্ন করেন সেক্ষেত্রে আপনার ভোটারদের হচ্ছে হ্যাপিনেসটা বেশি ম্যাক্সিমাইজ করতে পারতেছে মাননীয় স্পিকার। এবং আমি আপনাকে বলি কেন এফপিটিভি অপেক্ষা পিআর পদ্ধতিটাকে আপনি আপার হ্যান্ডে রাখবেন। দেখেন এফপিটিভি পদ্ধতিতে কোনো না কোনো সময় হচ্ছে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে। এক্ষেত্রে হচ্ছে এই একনায়কতন্ত্র আমরা নির্মূল করবো কিভাবে? গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেটা কোনো বিরোধী দল করতেছে না। দেখেন জনগণই কিন্তু গণ অভ্যুত্থান করতেছে। এক্ষেত্রে সারা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড পিআর পদ্ধতিতে কিন্তু এটা আপনাকে ফেস করতে হচ্ছে না। একনায়কতন্ত্রের কোনো সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। সকল দলের সকল মতাদর্শের মানুষ এখানে মতামত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, এবং এক্ষেত্রে একটা দেশের সামগ্রিক একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে। এই জন্য এফপিটিভি অপেক্ষা পিআর পদ্ধতিটাকে আপনি আপার হ্যান্ডে রাখবেন, এবং এক্ষেত্রে আমি মনে করি এই যে আমার বিতর্ক করা জিনিস। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ফ্লোর প্রদান করছি গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা বিরোধী দলীয় হুইপকে নাইমা আক্তার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। পিআর ব্যবস্থায় যেহেতু কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, সেক্ষেত্রে সরকার গঠনের জন্য জোট সরকারের প্রয়োজন হয়। লিপহার্টের কনসোসিয়েশনাল থিওরির মতে ছোট দলগুলো সমঝোতায় ব্যর্থ হলে সরকার অকার্যকর হতে পারে। বাঙালি জাতি একটি সংকর জাতি, অর্থাৎ কিনা বিভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি একটি জাতি, তাই তাদের মতাদর্শও ভিন্ন ভিন্ন। যাদের মধ্যে দুটি প্রধান সমস্যা হচ্ছে তাদের বিক্ষিপ্ত মানসিকতা এবং অসচেতনতা। তাদের মানসিক অবস্থা আসলে খুব বেশি আনস্টেবল। উদাহরণস্বরূপ আমরা দেখি 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে জুলাই বিপ্লবে তারা অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তার ঠিক ব্যতিক্রম চিত্র আমরা দেখি 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে। তারা বিভিন্ন দল এবং মতে বিভক্ত হয়ে যায়, যার ফলস্বরূপ বর্তমানে বাংলাদেশে আমরা দেখি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যেখানে এক পক্ষ আরেক পক্ষের পেছনে লাগা সমালোচনা করা, দোষারোপ করায় ব্যস্ত। ব্যবস্থা 151টি ভোট পেতে হয়। বিএনপি 120টি, জামাত 10টি, নাগরিক পার্টি 11টি ভোট পেয়ে মোট 151টি ভোট পেল, এটা আমরা ধরে নিলাম। এখন এই তিনটি দল মিলে জোট সরকার গঠন করলো। এখন কোন কারণে জামায়াত প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনলো। এখন এই 151 জনের বাহিরে বাকি সবাই যেহেতু বিরোধী দল, সেহেতু জামায়াত যদি কোনোভাবে তাদেরকে কনভিন্স করতে পারে এবং সেই সাথে নাগরিক পার্টি কিছু নেতাকেও কনভিন্স করতে পারে, তাহলে খুব সহজেই তাদের অনাস্থা প্রস্তাবটি গৃহীত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, এক্ষেত্রে সরকার ভেঙে দেওয়া খুবই সহজ। তাই এই ধরনের পদ্ধতি বাস্তবায়নের ফলে দেশি বিদেশি ষড়যন্ত্র খুব ইজিলি সরকারের উপর চাপ প্রতিষ্ঠিত করতে পারে। উদাহরণস্বরূপ আমরা আমাদের পাশের দেশ পাকিস্তানে দেখি পিআর ব্যবস্থা প্রচলিত আছে, যেখানে দেখি সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কোনো না কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং সেই সরকার ভেঙে যায়। এ কারণে মাননীয় স্পিকার, আমাদের দেশে এই প্রস্তাবটির গ্রহণযোগ্যতা কম বলে আমি মনে করি। এফপিটিপি ব্যবস্থায় জনগণ সরাসরি তাদের এলাকার প্রার্থী নির্বাচন করতে পারে, কিন্তু পিআর ব্যবস্থা অনেক ক্ষেত্রে দলীয় তালিকা অনুসারে প্রতিনিধিরা নির্বাচিত হন। এর ফলে জনগণের সঙ্গে প্রতিনিধিদের সরাসরি সম্পর্ক দুর্বল হতে পারে। আপনার এলাকায় এমন একজন প্রতিনিধি চলে আসছে যে আপনার এলাকায় কোনোদিন রাজনীতি করে নাই, আপনি তাকে চেনেন না, তবে আপনার এলাকার জনগণকে সে কিভাবে এঙ্গেজ করবে, আপনাকে কিভাবে এঙ্গেজ করবে? আপনাদের বাংলাদেশের সংবিধানে, আমাদের বাংলাদেশের সংবিধানে যেখানে উইল অফ দ্য পিপল এর ভিত্তিতে গঠিত, সেখানে একটি এলাকার প্রতিনিধি হিসেবে আপনি প্রতিনিধিকে পাঠাচ্ছেন, তারাই যদি জনগণের সরাসরি ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত না হয়, তাহলে জনগণকে এঙ্গেজ করা কখনোই সম্ভব না। জার্মানিতে কিন্তু মিশ্র ব্যবস্থা চালু করার অন্যতম কারণ হলো পিআর ব্যবস্থার ফলে জনগণ ও প্রতিনিধিদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া। আমরা বিশ্বাস করি এটি একটি ভালো পদ্ধতি, কিন্তু সেটা কিছু সিলেক্টিভ দেশের জন্য ভালো। যে সকল দেশে আর্থসামাজিক অবস্থা ভালো, রাজনৈতিক অবস্থা ভালো, আমাদের বাংলাদেশের মতো বিক্ষিপ্ত আদর্শের রাজনীতির জন্য এই পদ্ধতি কোনোভাবেই সমীচীন নয়। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করলে এখানে স্টেবল সরকার দরকার, কোনো আনস্টেবল সরকার এই দেশের জন্য ইতিবাচক নয়। আমাদের দেশের মতো অসচেতন এবং ভঙ্গুর রাজনীতির দেশে এই পদ্ধতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, সরকারকে কাজ করতে বাধা দিবে বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের মানুষ যৌক্তিক দাবি চাইতে প্রতিহিংসাকে বেশি প্রাধান্য দেয়। এদেশের মানুষের পক্ষে ঐক্যবদ্ধ থাকা সম্ভব না। আমার বিরোধী দল যুক্তি প্রদান করে গেলেন যে এর ফলে নাকি ভোট ওয়েস্ট হবে না। আসলে ভোট ওয়েস্ট না করে আমাদের কি লাভ, যেখানে আমরা এই ভোট
এর মাধ্যমে একটা স্ট্রং সরকার, একটা স্থিতিশীল সরকারই পাচ্ছি না। আমাদের বিপক্ষ দল আরো যুক্তি দিয়ে গেলেন যে এর ফলে নাকি ছোট ছোট রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার সংরক্ষিত হচ্ছে। আসলে এর ফলে আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ বর্তমান বাংলাদেশে যেখানে একটি পরিবারে 5 ভাইয়ের মধ্যে ঐক্যবদ্ধ সম্পর্ক সম্ভব না, সেখানে একটি দলের এতগুলো মানুষের মধ্যে কিভাবে ঐক্যবদ্ধতা সম্ভব, কিভাবে দলীয় ভারসাম্য রক্ষা করা সম্ভব, আমার সত্যি বুঝে আসে না। তো জন লকের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুযায়ী জনগণ এমন সরকার চায় যা স্থিতিশীল ও জনস্বার্থ রক্ষা করতে পারে। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেখানে এতটাই অস্থিতিশীল, সেখানে একটা অস্থির সরকার ক্ষমতায় আসলে কিভাবে জনগণের মতামতের প্রতিনিধিত্ব করবে বা স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে তা আসলে আমার বুঝে আসে না। আর এখানে কিভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে, এটা আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন। মানে স্পিকার দেখুন, গোপালগঞ্জবাসী মানুষ হয়তো নির্দিষ্ট একটি দলকে সাপোর্ট করে ভোট প্রদান করলো, কিন্তু সরকার গঠনের সময় ওই দলের সদস্যকে ওই এলাকায় প্রতিনিধি হিসেবে পাঠানো নাই হতে পারে। তখন আসলে জনগণের মতামতের প্রতিফলন কিভাবে ঘটছে সেটা আমার সত্যি বুঝে আসে না। আমি আশা করব আমার বিজ্ঞ প্রতিপক্ষ এর যথাযথ যুক্তি খণ্ডন করে যাবেন। সুতরাং মানে স্পিকার, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় সরকার গঠনের জটিলতা, ছোট দলের অতিরিক্ত প্রভাব এবং ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। যেই যুক্তিগুলো আমার দলের পূর্ববর্তী বক্তাগণ খুব সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছেন। আর আমার বিজ্ঞ প্রতিপক্ষ আরো একটি দাবি ছিল যে হচ্ছে অল্টারনেটিভ একটা ওয়ে তারা আমাদের কাছে চেয়েছে। তো অল্টারনেটিভ ওয়ে হিসেবে আমরা দিতে পারি যে আমাদের পরবর্তী যে নির্বাচনটা হবে ওই নির্বাচনে একটা নীতি থাকবে যে একজন ব্যক্তি হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ হয়েছে। 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। এই সকল কারণে মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আমার এবং আমার দলের যথেষ্ট সন্দেহ এবং বিরোধিতা রয়েছে। আর এই কারণে আমি আজকের এই মোশনটির বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের গঠনমূলক পর্বের সমাপ্তি হলো। যুক্তি খণ্ডনের জন্য শুরুতেই পুরো প্রদান করছি বিরোধী দলকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে বলতে চাই, তারা যে বলে গেছে রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। কোথায় রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে মাননীয় স্পিকার? আমি বলতে চাই, পিআর পদ্ধতিতে দলের ইচ্ছামতো প্রার্থী নির্বাচন হয়, জনগণের সরাসরি প্রতিনিধি নির্বাচন করার সুযোগ কমে যায়, দলীয় তালিকা প্রক্রিয়া অস্বচ্ছ, রাজনৈতিক লবিং বাড়ে। এর ফলে পিআর ব্যবস্থায় জোট সরকার অস্থিরতা তৈরি করে, যা স্বচ্ছতার পথে বাধা। এফটিপি পদ্ধতিতে জনগণ সরাসরি প্রার্থীকে জবাবদিহি করতে পারে, পিআর পদ্ধতিতে তা সম্ভব নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয়ত বলতে চাই, ভোটারদের রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কিভাবে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার? দেখেন, পিআর পদ্ধতিতে ভোটারদের রাজনৈতিক অবস্থা নির্ভর করে দলীয় অগ্রাধিকার অনুসারে, তাদের সরাসরি প্রার্থীর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এতে ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ কমে যেতে পারে, কারণ তারা দলকে ভোট দেয়, প্রার্থীকে নয়। পিআর ব্যবস্থায় রাজনৈতিক বিভাজন বেড়ে যেতে পারে, কারণ ছোট ছোট দলগুলোর মধ্যে জোট গঠন করে নানা বিরোধ সৃষ্টি হয়। বর্তমানে এফটিপি পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থীকে নির্বাচন করে, যা তাদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি তৃতীয়ত বলতে চাই, সংখ্যালঘু দলের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। কিভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার? যদি এখানে পিআর পদ্ধতিতে ছোট যে দলগুলো আছে, দলগুলোর সংখ্যা বাড়লেও কার্যকর ক্ষমতা কম থাকে, তারা বড় দলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সংখ্যালঘু দলগুলো জোট সরকারের অংশ হলেও নীতি নির্ধারণে তাদের প্রভাব সীমিত থাকে। মাননীয় স্পিকার, পিআর ব্যবস্থায় দলীয় প্রধানরা আসন নির্ধারণ করার সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন নিয়েও দলীয় স্বার্থ কাজ করবে। মাননীয় স্পিকার, বর্তমান এফটিপি পদ্ধতিতে সংখ্যালঘুরা স্থানীয়ভাবে শক্তিশালী হলেও সরাসরি নির্বাচিত হতে পারে, যা তাদের জন্য কার্যকর। মাননীয় স্পিকার, তারা বলে গেছেন দলীয় ভারসাম্য বৃদ্ধি পাবে। কিভাবে দলীয় ভারসাম্য বৃদ্ধি পায়? যেখানে পিআর পদ্ধতিতে ভারসাম্য নয়, বরং রাজনৈতিক অস্থিরতা বাড়ে, কারণ ছোট দলগুলো সরকার গঠনে অতিরিক্ত প্রভাব বিস্তার করে। আমি বলতে চাই, জোট সরকার গঠন বাধ্যতামূলক হয়ে গেলে নীতি নির্ধারণে আপোষ করতে হয়, যা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে মাননীয় স্পিকার। ছোট দলগুলো প্রভাবশালী দলের উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে সত্যিকারের ভারসাম্য তৈরি হয় না এবং দলীয় দর কষাকষি বাড়ে। মাননীয় স্পিকার, টিপি পদ্ধতিতে শক্তিশালী বিরোধী দল গঠনের সুযোগ থাকে, যা কার্যকর গণতান্ত্রিক ভারসাম্য নিশ্চিত করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলোর স্থিতিশীলতা তৈরি হচ্ছে না, এতে রাজনৈতিক দলগুলোর স্থিতিশীলতা আরো ভেঙে যাচ্ছে। কিভাবে মাননীয় স্পিকার? পিআর পদ্ধতিতে স্থিতিশীলতা নয়, বরং রাজনৈতিক অস্থিরতা বাড়ে, কারণ সরকার গঠনে ছোট দলগুলোর উপর নির্ভর হতে হয়। সরকার গঠনে যখন ছোট দলগুলোর উপর নির্ভরতা হয়, তখন এটা অবশ্যই ভেঙে যায়। ছোট সরকার বারবার পরিবর্তন হয়, নীতি নির্ধারণ স্থিতিশীলতা থাকে না, বরং নীতিগত আপোষ বাড়ে। মাননীয় স্পিকার, পিআর অবস্থায় দলীয় ভাঙন ও নতুন দল গঠনের প্রবণতা বাড়ে, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল জন্য হুমকি হয়ে দাঁড়ায়। মাননীয় স্পিকার,
স্পিকার, এফটিপি পদ্ধতিতে স্পষ্ট বিজয়ী থাকায় সরকার গঠন সহজ হয়, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করে। মাননীয় স্পিকার, ভোটারদের হ্যাপিনেস কোথায় হচ্ছে? ভোটারদের হ্যাপিনেস কি আসলে হচ্ছে? আমি এখানে বলতেছি পিয়ার পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থী নির্বাচন করতে পারে না, যা তাদের সন্তুষ্টি কমিয়ে দেয়। জোট সরকারের রাজনৈতিক দল সম্মানিত কষাকষি বিরোধী বেশি হয়, দল, ফলে আপনাদের 3 জনগণের মিনিট শেষ উপকৃত হতে হয়েছে। পারে। সম্মানিত মাননীয় বিরোধী স্পিকার, দল, আমি আপনাদের 3 মিনিট 10 শেষ সেকেন্ড সময় হয়েছে। চেয়েছি। অস্থির সরকার ও নীতিগত অনিশ্চয়তা ভোটারদের আস্থাহীনতা সৃষ্টি করে। মাননীয় স্পিকার, এফটিপি পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের প্রতিনিধি ঠিক করতে পারে, যা গণতান্ত্রিক সন্তুষ্টি নিশ্চিত করে। মাননীয় স্পিকার, আমি তাই বলতে চাই যে আমরা এই পদ্ধতিতে সঠিক আছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ। ফ্লোর প্রদান করছি বিতর্কের সর্বশেষ বক্তা যুক্তি খণ্ডনের জন্য সরকার দলকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় ফ্লোর প্রদান করার জন্য। চোখের সামনে এত বড় বড় উদাহরণ থাকার পরেও তারা যখন বলে আমরা এফপিটিপি কেই বেছে নিচ্ছি পিআর এর ওপরে, সেটা আসলে কি ধরনের মন মানসিকতা প্রকাশ করে আমি জানি না। তারা বলেছে যে পিআর এর মাধ্যমে কোনো শক্তিশালী বিরোধী দল তৈরি হয় না, তাই তারা এফপিটিপি কেই রাখবে। এফপিটিপির মাধ্যমে শক্তিশালী বিরোধী দল কি? বিরোধী দল তৈরি তো হয় না, বরং যেগুলো অলরেডি তৈরি আছে সেগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়, যার উদাহরণ চোখের সামনে আসে, একটু একটু খুঁজলেই দেখা যাবে। তারা অনেক কিছু বলেছে যে আমাদের যেহেতু মতামতের কোনো সাস্টেনেবিলিটি নেই, তা আমাদের একটা স্টেবল সরকার লাগবে। তারপরে বলেছে হচ্ছে যে অতি সন্ন্যাসী গাজন নষ্ট, এগুলো খুবই হচ্ছে উইক কথাবার্তা, যে আমাদের স্টেবল সরকার লাগবে। আমাদের স্টেবল সরকার লাগবে, আমাদের হচ্ছে কোনো ডিক্টেটরশিপ লাগবে না, যে আমরা একটা একক রাজনৈতিক দলের উপরে ক্ষমতা দিয়ে দিব, তারা যা ইচ্ছা তাই করবে, তারা নিজেদের মতো নীতি নির্ধারণ করবে, তাদের নীতি নির্ধারণের উপরে মানুষের উপরে ছড়ি ঘোরাবে। আমরা চাই সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, যে সিদ্ধান্ত একটা দেশের একটা সিদ্ধান্তকে 16 কোটি মানুষের যে প্রতিনিধি আছে তাদের হচ্ছে রিপ্রেজেন্ট করবে, এবং সেটা কিভাবে সম্ভব? শুধুমাত্র পিআর পদ্ধতিতেই সম্ভব, অন্য কোনো পদ্ধতিতে সম্ভব না। তারা আরো হচ্ছে কিছু কিছু হচ্ছে ভাষা কথা কয়েকবার করে বলে গেছে যে এখানে হচ্ছে খরচ বাড়বে বা বিভ্রান্তি সৃষ্টি হবে, ব্যয়বহুল হবে, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। এগুলো সবগুলোই অনেকভাবে কেন হবে না বলে দেওয়া হয়েছে, এবং কিভাবে আমার হচ্ছে আর্গুমেন্টের মাধ্যমে আমার গোলটা হচ্ছে অ্যাচিভ হয় সেটাও বলা হয়েছে, যে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে, সংখ্যালঘুদের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, রাজনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে, জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে, দলীয় ভারসাম্য বৃদ্ধি পাচ্ছে। এসবের মাধ্যমে কি হচ্ছে? আমাদের দেশের সর্বস্তরের যে ভোটার আছে তাদের হচ্ছে ভোটের গ্রহণযোগ্যতা গুরুত্ব সেটা ফিরে আসছে, এবং আমাদের গোলই ছিল এটাকে ফিরিয়ে নিয়ে আসা। ফলে আমাদের কি হচ্ছে? আমাদের যারা স্টেক হোল্ডার থাকছে তারা সন্তুষ্ট থাকতেছে, এবং যে হচ্ছে আমাদের আলটিমেট যে গোল, আমাদের হচ্ছে দেশের সামাজিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থাকে উন্নত করা, সেটা উন্নত হচ্ছে। কিন্তু আমি যদি পুনরায় আগের পদ্ধতিতে ফিরে যাই, তাহলে হয়তো বা বাংলাদেশের মানুষ আজ থেকে 10-15 বছর পরে আবার একটা গণঅভ্যুত্থান দেখবে। কিন্তু আসলে এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশে 2 দিন পর গণঅভ্যুত্থান করে তাদের হচ্ছে শুধুমাত্র তাদের আর্থসামাজিক অবস্থার মানে অনুন্নতি হয়, এর বেশি কোনো কিছু হয় না। তাই আমরা যখন সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিব, আমরা যখন হচ্ছে পিআর পদ্ধতিতে আমাদের সরকারটাকে গঠন করতে পারবো, তখন কোনো একচেটিয়া অধিপত্য থাকবে না, সুস্থতা, জবাবদিহিতা থাকবে, গণতন্ত্রের চর্চা হবে, সেখানে হচ্ছে সব রাজনৈতিক দল মোটামুটি সমান অধিকার পাবে, এবং বিল পাস এবং আইনের ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতাটা হচ্ছে একটু কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে সেটা হচ্ছে যখন আমাদের মানে এটা যখন আমরা কাটে উঠবো, তখন কি হবে? আমাদের ওই সিদ্ধান্তটা নিয়ে দেখা যাবে হচ্ছে কি কেউ কাদা ছড়াছড়ি করতে পারবে না। অন্য ক্ষেত্রে কি হয়? একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয়, তখন হচ্ছে অন্যান্য যে দল থাকে, বিরোধী দলগুলো থাকে, তারা বাইরে এসে কাদা ছড়াছড়ি করে। এই ধরনের কোনো কাদা ছড়াছড়ির পরিবেশ সৃষ্টি হবে না। ফলে কি হবে? হচ্ছে যে কোনো সিদ্ধান্ত ফলপ্রসূ হবে, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে দ্রুততর হবে, এবং হচ্ছে যখন ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, তখন দেশের মানুষের দেশের প্রতি একটা দায়বদ্ধতা যেটা থাকবে সেটা বৃদ্ধি পাবে। দায়বদ্ধতা বৃদ্ধি পেলে কি হবে? দেশের হচ্ছে যে উন্নতি থাকবে সেটা হচ্ছে খুব ভালোভাবে ত্বরান্বিত হবে, এবং সংখ্যালঘু যারা আছে তাদের কথা হয়তো বা আমাদের সংসদে উঠে আসে কিনা সেটা একটা হচ্ছে চিন্তার বিষয়। কিন্তু তখন কি হবে? তখন আর সেরকম কোনো কিছু হবে না। যখন সংখ্যালঘুদের ভোটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের রাজনৈতিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে, দলীয় ভারসাম্য সম্মানিত রক্ষা হচ্ছে, সরকারি দল, আপনাদের সময় শেষ হয়েছে। যেহেতু সম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে, এবং এই সবগুলো করা যাচ্ছে কিসের মাধ্যমে? আমার হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে। তাই আমি মনে করি অবশ্যই গ্রহণ করা উচিত। এইসব হচ্ছে দুর্বল যুক্তির উপরে এই যুক্তিগুলো গ্রহণ করা উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এর মাধ্যমে আজকের বিতর্কের সমাপ্তি হলো। আজকের বিতর্কে সরকার দল হিসেবে অংশগ্রহণ করেছে জেএসটিইউ সায়েন্স ক্লাব, এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেছে তরুণ কলাম লেখক ফোরাম। আমরা কালক্ষেপণ করব না, আমরা শুরুতেই আমাদের ডিসকাশন আমরা মোটামুটি করে নিচ্ছি হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে কথা বলে। তো আমি শুরুতেই সোহান ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য আজকে বিতর্ক নিয়ে। আচ্ছা, আমাকে কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় অনেকদিন পর বিতর্ক শুনলাম, মানে 1 মাস পর মনে হয়। এই রমজান মাসে কোনো ডিবেটের সাথে ছিলাম না। আচ্ছা,
প্রথমত এই বিতর্কের মোশনটা একটা ধরেন মানে পুরাতন বলতে এই মোশনটা অনেক প্রাসঙ্গিক। এখন যখন এই ধরনের মোশন আসে, মোশন গুলো আগে ধরেন মানে গভর্নমেন্ট অপোজিশন দুই জনের জন্য সবারই প্রথম দায়িত্ব হচ্ছে এই পলিসিটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ এই পলিসিটা দেখতে কেমন হবে। এখন এখানে দুই ধরনের পিয়ার পদ্ধতিতে আছে, পিয়ার পদ্ধতির অনেকগুলা ধাপ আছে। মানে একটা পিয়ার মানে ধরেন আপনি যদি যে কথাগুলা বলেন, জার্মানিতে পিয়ার পদ্ধতি এক ধরনের, ইসরায়েলের পিয়ার পদ্ধতি এক ধরনের, কিংবা সুইডেন কিংবা পিয়ার পিয়ার পদ্ধতি এক ধরনের। এখন কোন ধরনটা আপনি নিয়ে ডিবেট করতে চান? এখন ধরনগুলা কেমন? ধরেন কোন এক জায়গায় ধরনগুলো হয়েছে স্টেট বেসিসে, অর্থাৎ ধরেন চট্টগ্রামের পুরা বিভাগের আসন আছে ধরেন 30টা। এখন এইভাবে হয়, ধরেন এই চট্টগ্রাম বিভাগের 60% ভোট যে পাবে সে সবচেয়ে বেশি আসন পাবে, 30% যে ভোট পাবে সে সবচেয়ে বেশি আসন পাবে, এভাবে এক ধরনের পদ্ধতি। আর একটা পুরো সেন্ট্রালি একটা, নাম্বার 1। নাম্বার 2, এই যে কারা এমপি হবে এই পদ্ধতিটা কি, এই পদ্ধতিটাও অনেক ধরনের ইম্পর্টেন্ট। এটা একটা দুই ধরনের পদ্ধতি, একটা হচ্ছে ক্লোজ তালিকা, আর একটা হলো ওপেন তালিকা। মানে নির্বাচনের আগে প্রত্যেকটা দল 300 জনের একটা তালিকা দেয়। 300 জনের তালিকাতে তারা ধরেন তাদের তো একটা মানে এস্টিমেট থাকে, ধরেন বিএনপি মনে করলো আমি 160-70টা আসন পাবো, তারা তখন তাদের 160-70 জন প্রবাবল যে সবগুলা টপ ক্যান্ডিডেট তাদেরকে আগে রাখে। তারা যখন ওই পার্সেন্টেজ 160-এর এগেনস্টে যে পার্সেন্টেজ পায় তখন এই 160-এর এগেনস্টে এটা হয়। এখন এই তালিকাটা অনেক সময় ক্লোজ থাকে, মানে নির্বাচনের আগে জানায় না, নির্বাচন কমিশনের আগে জমা দিয়ে দিতে হয়, কিন্তু সেটা জানায় না। অনেক দেশে এটা একটা ওপেন থাকে, মানুষজন জানতে পারে যে ভাই তোমার টপ 20-তে কে কে আছে, এখানে তরুণ ভোটার কয়জন আছে, এখানে হুজুর কয়জন আছে, এখানে মাইনরিটি শ্রেণীর কয়জন মানুষ আছে, আমি ওদেরকে দেখে তারপরে ভোট দিই। অর্থাৎ এই আলাপগুলা। 2, একটা নির্বাচনের সবচেয়ে বড় হচ্ছে ম্যান্ডেট। ধরেন আপনার পৃথিবীতে ম্যান্ডেট গুলা কেমন হবে কেউ বলেন নাই যে ভাই আমি তো এখন ইউনিয়ন মানে থানা বেসিসে কিংবা উপজেলা বেসিসে ম্যান্ডেট হয়, অর্থাৎ আমার উপজেলা নাঙ্গল করে দরকার হলো ধরেন একটা কি জানো ফায়ার সার্ভিস, তখন ওই নির্বাচনের দলটার ম্যান্ডেট থাকে আপনার এলাকা আমি একটা ফায়ার সার্ভিস করে দিব, গ্যাস করে দিব, এই করে দিব। কিংবা টেকনাফ কিংবা ওই উপজেলাতে যাইলে বলবো যে ভাই আপনার এখানে আমি পরিবেশটা রক্ষার জন্য এই কাজ করবো সেই কাজ করবো, অর্থাৎ ম্যান্ডেট গুলো তো আলাদা আলাদা হয়। তাহলে এইটা কিভাবে হবে? এই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার না গভর্নমেন্ট থেকে, কিংবা অপোজিশনও এইসব প্রশ্নের উত্তরের জন্য আপনি কথা বলেন না, আপনি বলতেছেন বা আপনার তো টাকা বেশি লাগবে, এই খরচ হবে সেই খরচ হবে, কিন্তু প্রপার জায়গায় হ্যামারটা করা উচিত, অর্থাৎ কোন জায়গায়। 1 নাম্বার 2 মানে কোন জায়গায় পলিসি মেকিং, আমি একজন পলিসি মেকার বানাচ্ছি। হ্যাঁ, এখন বাংলাদেশের এমপি যারা পলিসি মেকার এদের দায়িত্ব কি? মানে সংসদে দাঁড়াইয়া বলা যে আমার এলাকায় ব্রিজ নাই কিংবা আমার এলাকায় কালভার্ট নাই এটা বলা, নাকি একটা পলিসি মেকারের দায়িত্ব দেশের জন্য পলিসি তৈরি করা? তাহলে এই জায়গাতেও গভর্নমেন্ট হিসেবে আগে থেকে বলা আছে, দেখেন ভাই আপনার পৃথিবীতে এতদিন এমপি যা করে আসছে সেগুলো সব ভুয়া কথা, এগুলা করেই না কোনো দেশের এমপি। কোনো দেশের এমপি সংসদে যায় বলে না যে ভাই আমার এলাকায় নদীটা ঠিক করে দেন, আমার এলাকায় রাস্তাটা ঠিক করে দেন। ওই এমপিটা তার 300 জন মানুষ পুরা দেশের আইন পলিসি কিভাবে হবে সেগুলো ঠিক করে। তাহলে এলাকার উন্নয়ন, ওই যে জনপ্রতিনিধিদের উন্নয়ন কিভাবে তাহলে সম্ভব? ওই জিনিসটা তো স্থানীয় সরকার আছেই। তার মানে আপনার স্থানীয় সরকার যখন অনেক বেশি শক্তিশালী, আপনার উপজেলার চেয়ারম্যান, আপনার মেয়র, আপনার উপজেলার ইউএনও, এই মানুষগুলো তো আছে। তার মানে কি ডিবেটের সেট আপ গুলো ঠিক এইভাবে হওয়া উচিত। এইভাবে যখন সেট আপ গুলো স্টার্ট করবেন তখন ডিবেটটা অনেক বেশি মানে তখন আর্গুমেন্ট গুলো হয়, আর্গুমেন্টে আসে, তখন আপনাকে ওই যে ফিজিবিলিটি গ্রাউন্ড নিয়ে বারবার চেক দিতে হয় না। এটা একটা মানে এই ডিবেটের দুই দল থেকে বড় সমস্যা ছিল। দ্বিতীয় সমস্যা মানে আমার কাছে মনে হয় এই ডিবেটের আর্গুমেন্ট গুলো অত মানে যে কোর জায়গায় ডিবেট হওয়ার কথা ছিল সেগুলোর অত ফার্দার অ্যানালাইসিস আসে নাই। ধরেন স্টেবল সরকার নাকি একটা অটোক্রেটিক সরকার, তাহলে দুইটা দলই আমাকে দেখাইতে হবে কেন স্টেবল সরকার এই অটোক্রেটিক হইলেও ভালো, আরেকজন ভালো যাবে কেন একটা আনস্টেবল সরকার ডেমোক্রেটিক হওয়াই উচিত। তার মানে কি দুইটা তো দুইটাই, মানে স্টেবল সরকার তো গত 17 বছরও ছিল, স্টেবল ছিল না কিন্তু সে একটা অটোক্রেটিক ছিল, কেন আপনি ওইটাকে ডিফেন্ড করবেন? এই ধরনের আলাপগুলো দেখেন। কিন্তু আপনি দেখেন অন্যান্য পাকিস্তানের মানে যেটা মানে ওখানে পিয়ার নাইও যদিও ওইখানে আনস্টেবল সরকার, কিন্তু তারপরও আপনি গণতান্ত্রিক সরকার চান কিনা এই একটা বড় জায়গার প্রশ্ন। এগুলোর একটা অ্যানালাইসিস দেওয়া উচিত ছিল, কেন এটা চাওয়া উচিত, কেন বাংলাদেশের মতো দেশগুলোতে এই যে মতাদর্শের ভিত্তিতে পলিসি মেকিং গুলো আসলে সম্ভব কিনা। আপনারা শুধু ক্লেম করে যাচ্ছেন হ্যাঁ ভাই সম্ভব, কিভাবে সম্ভব, কিন্তু আপনি চিন্তা করেন যে দেশে শাপলা কিংবা মতিঝিল নিয়ে বিরাট এক ধরনের গ্যাঞ্জাম রয়েছে, এখন অপোজিশনে বামও আছে, অপোজিশনে জামাতও আছে। আপনার কি মনে হয় ধরেন আজকে এলজিবিটি কিনে কিংবা সুন্দর স্বাস্থ্য সেবা নিয়ে একটা পলিসি আসছে, তখন সরকারগুলা কি করবে?
অর্থাৎ এইসব জায়গায় প্রশ্নগুলা করা, এভাবে করলে হয় না যে ভাই আপনার পলিসি মেকিং কি হবে, কিন্তু এইভাবে প্রশ্নটা হয় না, বরং আপনি দেখাবেন যে ভাই দেখেন আপনার একটা জামাত আছে, এই আছে, এখন এই ধরনের একটা পলিসি, অর্থাৎ একটা পার্সপেক্টিভ কিংবা একটা জায়গা নিয়ে আসে তারপর এটা দেখাইয়া তারপর আপনি ডিবেটটারে জাজমেন্ট কিংবা ডিবেটটা নিয়ে প্রশ্ন করবেন। এভাবে হাওয়ায় হাওয়ায় প্রশ্ন করলে এই ডিবেট গুলো ওইভাবে মানে ক্লিয়ার হয় না, এটা একটা বড় জায়গা। দ্বিতীয়ত আমার কাছে দুই দলের কাছে মনে হয়েছে মানে ডিবেটের যে প্রশ্ন মানে আর্গুমেন্ট গুলার ফার্দার অ্যানালাইসিস হয় নাই গভর্নমেন্ট অপোজিশন থেকে। মানে আপনারা এসে শুধু ওয়ান লাইনার দিয়ে যাচ্ছেন, কিন্তু এইগুলা কিভাবে কি করে, কিভাবে কাজ করবে, কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করে, আপনার জার্মানির উদাহরণ দেন কিংবা এই উদাহরণ দেন, পাকিস্তানের উদাহরণ দেন, এবং কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করে। 5ই আগস্ট পরবর্তী সময়টা কেন এত বেশি এক্সক্লুসিভ, এই জায়গাগুলো অনেক মিসিং ছিল। মানে আমি ওইভাবে ক্লিয়ার রিভলিউশন দিলে অবশ্যই রেজাল্ট মানে বোঝা যাবে, যে কারণে আমি রেজাল্ট চেয়ার দিবে যে স্পিকার আছে উনি দিবে, আমি শুধু এই জায়গাতেই দেখাচ্ছি এই ডিবেটটা ঠিক এখানে হওয়া উচিত ছিল। তারপরে ডিবেটে আরো অনেকগুলো আলাপ আসা উচিত ছিল, একজন তরুণ ভোটার কি ওই তালিকাতে সহজে আসতে পারবে কিনা, যে মানুষগুলো তালিকা করবে, অর্থাৎ বিএনপির মানুষগুলো 150টা তালিকা করলে সেখানে তো মুরব্বীরাই বেশি দিবে, কিন্তু তাগো কিংবা সেখানে ব্যবসায়ী শ্রেণী বেশি দিতে হবে, কিন্তু তাদের অনেক বেশি পরিমাণে টাকা থাকবে, তুমি বলবো আমি টাকা দিয়ে তোমার নির্বাচন খরচ দিচ্ছি, তুমি আমার নামতে তালিকা আগে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে মানুষগুলো স্বতন্ত্র নির্বাচন করতে চায়, যারা কোনো ধরনের ভোটার নাই, এই মানুষগুলো আপনার পৃথিবীতে কিভাবে নির্বাচন করবে, এই শব্দগুলো এখানে আসে নাই। আমার পৃথিবীতে একটা তরুণ ভোটার স্বতন্ত্র নির্বাচন করেছে, সে দাঁড়ায় আসলে আসতে পারে, কিংবা আমার পৃথিবীতে মাইনরিটি মানুষগুলো থেকে নির্বাচন হয়ে সরাসরি দাঁড়াইতে পারে, তাদের বলছে হ্যাঁ ভাই মাইনরিটি মানুষগুলা চলে আসবে। কিন্তু আপনারা অপোজিশন বলতেছে ভাই এখানে তো উগ্রবাদী শ্রেণী আসবে, এটাও মানে হয়, কিন্তু এটা কিভাবে বলতে হয় ডিবেটে এই জিনিসগুলো এভাবে, ধর আমি হলে এভাবে বলতাম, দেখেন আপনার পৃথিবীতে হিজবুত তাহরির মানলাম 2% ভোট আছে, কিন্তু বর্তমানে এফপিপিতে পুরো 2% ভোট 300 আসনে ভাগ হয়ে যাওয়ার কারণে তারা কোনো ধরনের মূল্যই পায় না। কিন্তু যখন পিয়ারে আসবে 3%, 4% যখন ভোট পাবে, তারা 4টা নয় 5টা আসন পাবে। 5টা হিজবুত তাহরির সাথে কি আপনি সংসদ শেয়ার করবেন কিনা, এইটা সবচেয়ে বড় প্রশ্ন, বারবার এই প্রশ্নগুলো করে যাবেন। কিন্তু এটা শুধু একটা বলে গেছেন যে ভাই উগ্রবাদী শ্রেণী চলে আসবে, কিন্তু এটা কিভাবে আসবে, কেমনে কি সমস্যা করবে, এই প্রশ্নগুলার মানে যখন এইভাবে বলেন না, তখন আপনার ওই একটা প্রশ্নের কোনো আর উত্তর থাকে না, মানে একটা প্রশ্ন সংসদে টিকে না। সংসদে আপনাকে অনেক বিস্তার ভাবে কথা বলে তারপরে প্রশ্নগুলো তুলে ধরতে হয়, তখন এগুলা স্পিকার কিংবা বিচারক হিসেবে নেন। আমার কাছে মনে হয় দুই দল থেকে এই জায়গায় সমস্যা ছিল, যার কারণে ডিবেটটা মোটামুটি মানে এভারেজ লেভেলের ছিল। আর মানে প্রশ্ন থাকলে স্পিকারকে করতে পারেন। আমার জায়গা থেকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ, বিতর্কের সাথেই থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ সোহানুর রহমান ভাইকে। আচ্ছা, ভাই তো সবকিছু বলছে আপনাদেরকে, জাস্ট ক্লিয়ার ভাবে যদি বলি যে সরকার দলের যেটা করা উচিত ছিল, একটা মডেল দেওয়া উচিত ছিল, সরকার দল মডেলটা দিতে পারে নাই, ফার্স্ট ফল্ট। সেকেন্ডলি অপোজিশনের যেটা করা উচিত ছিল, যে যদি মডেল না দেয় তাহলে অনেক বেশি কোশ্চেন করা, যে আপনার পৃথিবীতে এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, সংখ্যালঘুদের রিপ্রেজেন্টেশনটা কিভাবে থাকবে, স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে আসবে। আজকে পার্বত্য চট্টগ্রামে কোনো ভোট নাই, তাহলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর কোনো কনসার্ন নাই। আর যখন দেখবে যে আচ্ছা পার্বত্য চট্টগ্রামে তো মানুষ কম থাকে, রেদার দেন আমার 3 পার্বত্য চট্টগ্রাম মিলে মানুষ থাকে 30 লাখ, আমার শুধুমাত্র জামালপুর শহরেই মানুষ থাকে 30 লাখ, তাহলে তো আমি 3 পার্বত্য চট্টগ্রামকে প্রায়োরিটি দিবই না। সো সেই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের মতো এলাকাগুলো যেখানে আসলে মানুষের সংখ্যা কম, সেই অঞ্চলগুলো কিভাবে গ্রহণযোগ্যতা বাড়াবে নিজেদের, তো এই কোশ্চেনগুলো অপোজিশন সাইড থেকে অনেক বেশি দরকার ছিল। অর্থাৎ গভর্নমেন্টের বার্ডেন ছিল একটা মডেল দেওয়া, এবং অপোজিশনের বার্ডেন ছিল যদি সেই মডেলটাকে কোশ্চেন করা। যদি মডেল না দিয়ে থাকে তাহলে তো আরো কোশ্চেন করার জায়গাটা অনেক বেশি, আর মডেল যদি দিয়ে দেয় তাহলে ওই মডেলের মধ্যে লুফগুলো ধরে ধরে কোশ্চেন করতে হবে। অর্থাৎ এই মেইন জায়গাটাতে, বিতর্কের পলিসির মোশনের মেইন জায়গাটাতে সরকার এবং অপোজিশন দুইটা দলই ব্যর্থ। তাহলে আজকে আমাদের ব্যালট, দুইজনের ব্যালটই সেম ভাবে একদিকে গেছে। ব্যালটটা কোনটায় ব্যাসছে, ব্যালটটা ঠিক করা হয়েছে মূলত ঠিক করা হয়েছে যে আপনার সামনে এক্সিস্টিং কিছু প্রবলেম আছে, কোন দলের প্রস্তাবটা বা কোন দল আমাকে অ্যানালাইসিস দিয়ে বুঝাইতে পারতেছে যে আপনার যে এক্সিস্টিং প্রবলেমটা আছে, অর্থাৎ আপনার স্বৈরাচারের মধ্যে এতদিন ছিলেন, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনি পুনরায় স্বৈরাচারের মধ্যে ঢুকবেন না, একনায়তন্ত্রের মধ্যে ঢুকবেন না, কোন পলিসিটা বা কোন আর্গুমেন্টটা আমাকে এই জায়গাটাতে আগায় রাখতেছে। তো এটার বেসিসে মূলত আমাদের দুইজনের ব্যালটটা এককভাবে সরকার দলের দিকে যায়, অর্থাৎ 2-0 ব্যালটে সরকার দল জয়লাভ করে।
তাহলে অপোজিশনের আসলে কি করা দরকার ছিল? অপোজিশনের যেটা করা দরকার ছিল, ভাই আপনাদেরকে বললেন যে আপনাদের শুরু থেকে কোশ্চেন মডেলটাকে অনেক বেশি পরিমাণ কোশ্চেন করা দরকার ছিল। যখন মডেলটাকে আপনারা অনেক বেশি কোশ্চেন করেন তাহলে দেখবেন যে অনেকগুলো এক্সাম্পল আপনার সামনে চলে আসে, এবং এক্সাম্পল আপনার অপোজিশন সাইড থেকে সরকার দল জাস্ট একটা লাইন যদি বলে যায় যে আপনি 16 বছর যাবত দেখছেন যে এই সিস্টেম নির্বাচন হওয়ার কারণে স্বৈরাচার ছিল, এখন আপনি সেম সিস্টেমটাই রাখতে চাচ্ছেন, তাহলে পুনরায় যে স্বৈরাচার আসবে না এর গ্যারান্টি কি? আমি কিন্তু জাস্ট এই দুইটা লাইনের মধ্যেই তার কথাতে পার্সু হয়ে যাব, কারণ আমি গত 16 বছরে দেখছি যে হ্যাঁ এই সিস্টেমে তো স্বৈরাচার আসছে, তো তার এই দুইটা লাইনে আমি পার্সু হয়ে যাব। কিন্তু আপনি যদি জাস্ট এই দুইটা লাইন এভাবে বলেন যে পিআর পদ্ধতিতে একাধিক মতাদর্শের সমাহার ঘটবে, একাধিক মতাদর্শ সমাহারের কারণে কোনো সিদ্ধান্তই গ্রহণ করা যাবে না, এই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে ভাসে না, কারণ আমি কিন্তু এইটার কোনো রিপ্রেজেন্টেশন এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে দেখি নাই। তাহলে এই জিনিসটা আমার চোখের সামনে ভিজিবল করার জন্য আপনাকে কি করতে হবে? অন দ্যাট মোমেন্ট আপনাকে এক্সাম্পলিফাই করে, ভাই যেমন হিজবুত তাহরীর উদাহরণটা দিল, এইভাবে এক্সাম্পলিফাই করে আপনাকে ইলাস্ট্রেট করে ভিজিবল করতে হবে যে দেখেন যদি পিআর সিস্টেমে যান তাহলে আপনার জিনিস দেখতে এরকম হবে, তো আপনি এই জিনিসটা মেনে নিতে পারবেন কিনা? তাহলে তারা যে দুইটা লাইন বললো তাদের এই দুইটা লাইন অলরেডি আমাদের সামনে ভিজিবল, কিন্তু অপোজিশন যেই ক্লেমগুলো করে গেছে সেই ক্লেমগুলো আমাদের সামনে ভিজিবল না। তাহলে তারা এক্সাম্পল গুলোকে ইলাস্ট্রেশনের মাধ্যমে এই ভিজিবিলিটিটা তাদেরকে তৈরি করতে হবে। বাট অপোজিশন মনে করছে যে আচ্ছা দুইটা লাইন বললাম তাহলে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বাট অপোজিশনের একটা বার্ডেন ছিল কিভাবে এটা কাজ করে, এটা ভিজিবিলিটিটা কি ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখানো, এটা অপোজিশনের বার্ডেন ছিল। বাট অপোজিশন এই জায়গাতে ফল করে, যে কারণে আসলে ব্যালটটা সরকার দলের দিকে যায়। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা তো মূলত প্রথম বর্ষের স্টুডেন্ট, তো ডিবেটে ঢোকা মূলত মাসখানেক বা 2 মাসের মতো হয়েছে। আমরা মূলত ডিবেটে প্রবেশ করছি, তা প্রবেশ করে সিনিয়রদের সাথে যে ডিবেটটা করছি এটা নিয়ে গর্ববোধ করি ভাই। পরবর্তীতে হয়তো ভালো করবো ইনশাল্লাহ, কিন্তু প্রথমবারের মতো তো ওই জন্য হয়তো এরকম হয়েছে। অবশ্যই আপনাদের সবার জন্য শুভকামনা। আর অপোজিশন থেকে বিতর্কটা একটু বার্ডেন আছে, কারণ ফার্স্ট ইয়ারে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার জন্য ইলাস্ট্রেশনটা কিভাবে করতে হয়, এক্সাম্পল গুলোকে প্রপার ওয়েতে একদম সঠিক জায়গাতে কিভাবে ডেলিভারি করতে হয়, এই বার্ডেনটা অপোজিশনে থাকে। তো আপনারা জাস্ট ওয়ান লাইন হিসেবে বলে গেছেন, বাট ইলাস্ট্রেশন জিনিসটা আপনারা বিতর্ক করতে করতে শিখে যাবেন যে ওকে ফাইন একটা লাইন বললাম, বাট এই লাইনটার এক্সাম্পল বলতে আপনারা বা ইলাস্ট্রেশন বলতে আপনারা যেটা বোঝেন সেটা হচ্ছে যে জাপানে তো এটা হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল এবং ইলাস্ট্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে। এক্সাম্পল হচ্ছে যে দেখেন ভাই পাকিস্তানে এরকমটা হয়েছে, এটা হচ্ছে এক্সাম্পল। আর ইলাস্ট্রেশন হচ্ছে এই যে ভাই যে আপনাদেরকে বললো যে হিজবুত তাহরীর 2% ভোটও হিজবুত তাহরী পায়, তাহলে হিজবুত তাহরীর 5টা আসন সংসদ থাকবে, আপনি হিজবুত তাহরীর মতো একটা সংগঠনের সাথে 5টা আসন শেয়ার করবেন কিনা সংসদে, তো এটা হচ্ছে ইলাস্ট্রেশন। তারপরে আপনি পার্বত্য চট্টগ্রামে আজকে মানুষের সংখ্যা অনেক কম, তাহলে রাজনৈতিক দলগুলোর খুব স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো আগ্রহ থাকবে না। তাহলে যেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে 70 বছর যাবত তার কোনো রাজনৈতিক দল আগ্রহ দেখায়নি, পরবর্তী বাংলাদেশে মানে নতুন বাংলাদেশে যেটা বাংলাদেশ 2.0 আপনারা বলছেন, সেই নতুন বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রাম অবহেলিত থেকে যাবে। তো এই পার্বত্য চট্টগ্রামের মানুষের বা সংখ্যালঘু যে মানুষগুলো আছে, মাইনরিটি যে মানুষগুলো আছে, তাদের জন্য এই পিআর পদ্ধতি নতুন কোনো আউটকাম আনতেছে কিনা, রেদার দেন এই পদ্ধতিতে পার্বত্য চট্টগ্রাম অন্তত 3টা আসন তো পাচ্ছে, কিন্তু ওই পদ্ধতিতে পার্বত্য চট্টগ্রাম আরো অনেক বেশি করে অপারেশনের শিকার হবে। জাস্ট এই ইলাস্ট্রেশন গুলো যদি আপনারা দেন তাহলে দেখবেন যে বিতর্কটা আরো অনেক বেশি সুন্দর হবে, পার্সুয়েসিভ শোনাবে স্পিচগুলো। আপনাদের সবার জন্য শুভকামনা, সামনের সময়গুলোতে বিতর্কের সাথে থাকেন। বিতর্ক আসলে অনেক মজার একটা জিনিস, যখন বিতর্ক করবেন তখন এই মজাগুলো আসলে বুঝতে পারবেন। ভাই বেস্ট স্পিকার কে হইছে ভাই, এটা যদি বলতেন। বেস্ট স্পিকার সরকার দলের হুইপ বেস্ট স্পিকার। ওকে, আমি মার্কিংটা আহসান উদ্দিন ভাইকে পাঠিয়ে দিব, সমস্যা নেই। যদি মার্কিং প্রয়োজন হয় তাহলে সে আপনাদেরকে প্রোভাইড করবে। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন নেই ধরে নিচ্ছি। ঠিক আছে, সকলের জন্য শুভকামনা। রোজার সময় আপনারা এই সময় বিতর্ক করছেন, আপনাদের এনার্জি আসলে অনেক ভালো এনার্জেটিক। আপনারা সামনের সময়গুলোতে বিতর্কের সাথে থাকেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারক মহোদয় সোহানুর রহমান সোহান ভাই, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এবং মেহেদী হাসান মাহিন ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে জয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও অভিনন্দন। আপনারা তাদেরকে ধন্যবাদ, এই জন্য আপনারা খুব চমৎকার বিতর্ক করেছেন। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, যেহেতু রাত অনেক হয়েছে। সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি আবারও আমাদের বিচারক মহোদয়কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে জিএসটি রেডিও থেকে আজকে মতো খুব দ্রুতই অ্যানাউন্স করা হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা সবাই নিতে পারি। আসসালামু গুড আলাইকুম। নাইট।